হচ্ছেন, এটাই অনেক ভালো। ক্লাসে কি পড়াশোনা করেছিলাম আমরা, ওটাকে জাস্ট 2-3 লাইনে বলবে আমাকে, মানে বিশেষ করে টাইপস অফ টিচিং। কে বলবে আমাকে? অনন্যা সরকার, অনন্যা সরকার। হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, অথরিটেরিয়ান টিচিং এ তো টিচার সেন্টার টিচিং কাকে বলা হয়? এক দু যেখানে লাইন বাস। টিচার বলবেন, স্টুডেন্ট কোনো প্রশ্ন করতে পারবে না। আচ্ছা, আর কিছু? আর যেখানে স্টুডেন্টের বলার সুযোগ কম থাকবে, টিচারের বলার সুযোগ বেশি থাকবে। ওকে, হ্যাঁ আপনি যেগুলো বলেছেন এগুলো এক একটা কোয়ালিটি। হ্যাঁ, যখন 1 লাইন বা 2 লাইনে আপনাকে মানে বলা হবে যে অথরিটেরিয়ান টিচিং বা টিচার সেন্টার টিচিং এর ব্যাপারে বলুন, তখন আপনি বলবেন যে যেখানে টিচার হবে অল ইন ওয়াল, মানে টিচারের উপরে আর কেউ নাই ওই ক্লাসরুমে, সেই ধরনের ক্লাসরুমকে টিচার সেন্টার্ড ক্লাসরুম বলা হয়। বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ স্যার। আপনি যে দুটো কোয়ালিটি, এই দুটো কোয়ালিটিও মানে ভালো বলেছেন, ঠিক আছে? তো ওটাতে কোনো প্রবলেম নাই, আমি জাস্ট আপনাকে বলে দিলাম। হ্যাঁ, হুম হুম। ওকে। ইয়েস, জেসমিনা খাতুন। আচ্ছা বলুন। স্টুডেন্ট সেন্ট্রিক ক্লাসরুমের আপনি 2 লাইন বলুন। স্টুডেন্ট সেন্ট্রিক ক্লাসরুমে যেখানে স্টুডেন্টকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় এবং এখানে স্টুডেন্টের চাহিদা অনুযায়ী টিচার সে তাকে গাইড করেন। আচ্ছা, ইংলিশে 2টো পয়েন্ট বলুন, ইংলিশে বলতে হবে। This kind of teachings are student centric and always provide students needs and necessity. আর কিছু? বলুন, আর কিছু? না স্যার, আর কিছু মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, বাংলাতে মনে পড়ছে? হুম, না। আচ্ছা, মানে স্টুডেন্টকে প্রাধান্য দেওয়া। আপনি যে ফার্স্ট প্রথম লাইনটা বলেছেন ওই লাইনটা খুব ভালো লাইন, অসুবিধা নাই, খুব ভালো বলেছেন। হ্যাঁ, এবার যাব ডেমোক্রেটিক টিচিং লার্নিং প্রসেসে। ওকে, ডেমোক্রেটিক টিচিং লার্নিং প্রসেস, মাম্পি ঘোষ বলুন। স্যার, ডেমোক্রেটিক টিচিং লার্নিং এ হচ্ছে দুজনের প্রাধান্য পাবে, টিচার প্লাস স্টুডেন্ট। হুম, বোথ আর অ্যাক্টিভ থাকবে, আচ্ছা দুজনেই অ্যাক্টিভ। আচ্ছা। আর বোথ ক্যান ফিডব্যাক বোথ, দুজনেই ফিডব্যাক দিতে পারবে তাদের ইচ্ছে মতো। ফিডব্যাক বোথ, এটা কেমন কথা হলো? ভালো করে বলুন সেন্টেন্সটা। ফিডব্যাকের কথাটা যেটা বললেন ওটা ভালো করে বলুন আর একটু। স্যার কোনটা বলছেন? ফিডব্যাকের কথা, যে পয়েন্টটা আপনি বললেন, উল্লেখ করলেন, সেই ফিডব্যাকের হ্যাঁ, পয়েন্টটা একটু ভালো করে বলুন আপনি, ইংলিশে বলুন। বোথ ক্যান বি ফিডব্যাক। আচ্ছা, বোথ ক্যান গিভ ফিডব্যাক। ওকে, হ্যাঁ হ্যাঁ, মানে বোথ ক্যান গিভ ফিডব্যাক, গিভ মানে ফিডব্যাক। হ্যাঁ দুজনেই ফিডব্যাক দিতে পারে। ঠিক আছে, এইভাবে বলবেন, আচ্ছা স্যার। তাহলে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে। রুবিনা খাতুন কিছু বলতে চাইছেন, বলুন। বলতে চাইছেন কিছু? ওকে, তারুণ বার্মান, তারুণ বার্মান। হ্যাঁ স্যার, বলুন স্যার। ইয়েস, ডেমোক্রেটিক টিচিং এর ব্যাপারে 2 লাইন বলুন আপনি।
দু লাইন বলুন, বা দুটো পয়েন্ট বলুন, একটা পয়েন্ট ইংলিশ, একটা পয়েন্ট বাংলা। স্যার এই ডেমোক্রেটিক টিচিং এ মানে শিক্ষণের ক্ষেত্রে ছাত্ররা বেশি স্বাধীনতা পায় আর কি। হ্যাঁ, আর স্যার আর ইংলিশে এতটা দক্ষ নয় স্যার। দক্ষ হতে হবে না, দক্ষ হওয়ার দরকার নাই তো ইংলিশে একটা পয়েন্ট বলার জন্য। আপনি সিম্পলি বলুন, অসুবিধা নাই, বলুন। স্যার ঠিক আছে। আর স্যার হবে না মনে হয় স্যার। আচ্ছা ঠিক আছে। পারমিতা শীল, আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা হয়েছে সেটা আমরা রিক্যাপিচুলেট করছি জাস্ট, আর কিছুই নেই। হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে ওকে। সবিতা পাল, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ, না না, আপনাকে বলতে বলিনি, আমি তো আপনাকে আনমিউট করতে বলেছি। আনমিউট করেছেন? না স্যার, মানে আমি রেসপন্সই করলাম। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আপনি মানে আমাদের প্রিভিয়াস ক্লাসে কি কি পড়ানো হয়েছে জাস্ট ওটা বলে দিন তো একটু। প্রিভিয়াস ক্লাসে কি স্যার কি পড়েছে? টাইপস অফ টিচিংটা পড়ানো হয়েছে। কটা টাইপস অফ টিচিং পড়ানো হয়েছে? স্যার একটা টিচার সেন্ট্রিক, স্টুডেন্ট সেন্ট্রিক আর হ্যাঁ। ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক তিনটে হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার টাইপস অফ টিচিং আর কি কি আছে বলবেন? স্যার কথাটা একটু ব্রেক হলো, আরেকবার বলুন। হ্যালো আমি স্যার। আপনাকে জিজ্ঞেস করলাম যে টাইপস অফ টিচিং এ আর কি আছে এটা বলুন। স্যার মাইক্রো টিচিং আছে, আর কিছু? ম্যাক্রো টিচিং আছে, টিম টিচিং আছে। ওকে, ওকে ওকে, বুঝে গেছি। মাইক্রো টিচিং এ এবার আপনার কোশ্চেন, মেন কোশ্চেন, মাইক্রো টিচিং টা কি হ্যালো। জিনিস আমাকে সাম আপ করব। হ্যালো স্যার। বল, মাইক্রো টিচিং কি জিনিস? মাইক্রো টিচিং কি জিনিস? স্যার মাইক্রো টিচিং আমার কথা যেখানে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যালো স্যার। ওকে, কন্টিনিউ। ইয়েস ইয়েস, হ্যাঁ। ইউ আর অডিবল টু মি, ইউ হ্যাঁ ক্যান স্যার। স্পিক। হ্যাঁ স্যার, মাইক্রো টিচিং সেটা হচ্ছে যে এটা শিক্ষণ মানে এটা শেখানোর সময় আর কি 5 থেকে 10 জন স্টুডেন্টকে নিয়ে যে আর ক্লাসটা হবে 6 থেকে 12 মিনিটের, আর স্টুডেন্ট সংখ্যা থাকবে 5 থেকে 10 জন, আর একটা নির্দিষ্ট টপিকের ওপর একটা নির্দিষ্ট মেথড ফলো করে যে টিচিংটা দেওয়া হয়। ওকে, সবিতা পাল ঠিক বলেছেন। হ্যাঁ, এবার আমি মানে আমাদের ঠিক আছে, আমি এবার বলি যে টাইপস অফ টিচিং এর মধ্যে আমরা পড়েছি হচ্ছে যে টিচার সেন্ট্রিক বা অথরিটেরিয়ান টিচিং, স্টুডেন্ট সেন্ট্রিক টিচিং, এবং 3 নাম্বার টাইপ পড়েছি আমরা, সেটা হচ্ছে যে ডেমোক্রেটিক টিচিং। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে মাইক্রো টিচিং। মাইক্রো টিচিং এর ব্যাপারে সবিতা পাল যে পয়েন্টস গুলো বলেছেন আর কি, সেই পয়েন্টস গুলো এক্সাক্ট ভালো পয়েন্ট বলেছেন। হ্যাঁ, এটাকে এবার আমি একটু গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং আপনাদেরকে যে নোটসটা দেওয়া হয়েছে সেই নোটসে জাস্ট শুধুমাত্র পয়েন্টস গুলো বলা হয়েছে। এবার যখন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তখন আমি এই পয়েন্টস গুলোকে একটু ইলাবোরেট করে দেবো, 1-2 লাইন করে প্রত্যেকটা পয়েন্টস এর আন্ডারে লিখে দেবো আমি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তার জন্য আপনাদেরকে টেনশন করতে হবে না। ওকে, তো নেক্সট আমাদের যে টপিক সেটা হচ্ছে মাইক্রো টিচিং। এবার মাইক্রো মানে কি? মাইক্রো মানে হচ্ছে ছোট, ঠিক আছে? আর ম্যাক্রো মানে হচ্ছে বড়। এবার যেহেতু আমরা মাইক্রো পড়তে যাচ্ছি, মাইক্রো টিচিং মানে হচ্ছে ছোট টিচিং। ছোট টিচিং কাকে বলে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। ওকে, এবার মাইক্রো টিচিং হচ্ছে ছোট টিচিং। এই মাইক্রো টিচিংটা
যখন আমরা বা যারা বিএড করে নিয়েছেন, যেমন আমি বিএড করেছি বা আপনারা বিএড করে, অনেকে বিএড করে বসে আছেন বা বিএড অনেক আগেই করে নিয়েছেন বা করছেন, যাই হোক। তো এখানে কি হয় যে বেঙ্গলে এখনো মাইক্রো টিচিং এর কালচারটা আছেই। হ্যাঁ, তো মাইক্রো টিচিং এ কি হয়, যখন আমরা বিএড করি তো অ্যাকচুয়াল ক্লাসরুম প্র্যাকটিসে যখন যায়, আমাদেরকে তো থার্ড সেমিস্টারে পড়াতে যেতে হয় স্কুলে, আর তার আগে স্কুলে অ্যাক্টিভিটিস হয়। তো মানে স্কুলে পড়াতে যাওয়ার আগে আমরা যখন ইন্টার্নশিপে যাই, ইন্টার্নশিপ যেটাকে বলা হয়, তো ওই ইন্টার্নশিপে যাওয়ার আগে স্কুলে গিয়ে আমাদেরকে কিভাবে পড়াতে হবে এই ব্যাপারগুলোতে প্রথমে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়, প্রথমে আমাদেরকে জানানো হয়, প্রথমে আমাদেরকে বোঝানো হয়, প্রথমে আমাদেরকে এডুকেটেড করা হয় যে হাউ টু টিচ ইন দ্য ক্লাসরুম, হাউ টু হ্যান্ডেল দ্য স্টুডেন্টস ইন ইয়োর ক্লাসরুম। মানে আপনি যখন টিচিং প্র্যাকটিস করতে যাবেন তখন কিভাবে পড়াবেন এই ব্যাপারটা আপনাকে শেখানো হয় আপনার পড়াতে যাবেন তার আগের মুহূর্তেই। এই জিনিসটাকে বলা, মানে এই টাইমটাতে মাইক্রো টিচিং করা হয়। তার মানে একটা কথা মনে রাখুন যে মাইক্রো টিচিং কখন করা হয়, মাইক্রো টিচিং বিএড এ করা হয়, বিএড লেভেলে করা হয়, যখন আমরা ট্রেনিং করি তখন। এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে মাইক্রো টিচিং কোন লেভেলে এসে করা হয়। মাইক্রো টিচিংটা করা হয় টিচিং প্র্যাকটিসে যাওয়ার জাস্ট আগের মুহূর্তে, ঠিক আছে? টিচিং প্র্যাকটিসের পরে নয়, বা টিচিং প্র্যাকটিস চলাকালীন নয়, বা বিএড এর শুরুতে নয়, বা বিএড এর লাস্টেও নয়। টিচিং প্র্যাকটিস মানে টিচিং প্র্যাকটিসে যখন আমরা যাব তার ঠিক আগের মুহূর্তটাতে এই মাইক্রো টিচিংটা কন্ডাক্ট করানো হয়। মাইক্রো টিচিং বলতে এটাই বোঝানো হয় যে আমরা মানে কিভাবে আমাদেরকে স্কুলে পড়ানো হবে সেই বিষয়ে আমাদের কলেজের টিচার বা ইউনিভার্সিটির টিচাররা আমাদেরকে শেখায় যে কিভাবে পড়াতে হবে স্কুলে গিয়ে, হাউ টু টিচ ইন ইউর স্কুল। ওকে রেশমি ব্যানার্জি, বুঝতে পেরেছেন এতটুকু কথা আমার? হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝেছেন? এবার আমি এক এক করে পয়েন্টস গুলোতে আসি যে কিভাবে হয় মাইক্রো টিচিংটা। মাইক্রো টিচিংটাতে যখন আমাদের শেখানো হয় তখন যে কোনো একটা টপিক দেওয়া হয়, মানে ছোট্ট একটা টপিক। ধরুন যে আমি পড়াবো হচ্ছে নিউটনের 3rd ল, মানে নিউটনের 3য় ল পড়াবো, 3 নাম্বার ল যেটা আছে সেটা পড়াবো। হ্যাঁ, তো এই লটা ছোট্ট একটা টপিক, যে টপিকটা আমি মানে খুব কম, মানে 6 থেকে 12 মিনিটের মধ্যে আমি শেষ করতে পারি। মানে ইন অ্যান অ্যাভারেজ 10 মিনিটে আমি শেষ করে দিতে পারি। সেটা 6 মিনিটেও শেষ করতে পারি, সেটা 12 মিনিটেও শেষ করতে পারি, নট মোর দ্যান দ্যাট। মানে ওই অ্যাভারেজে 6 থেকে 12 মিনিটের মধ্যে আপনাকে শেষ করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কাদেরকে পড়াবেন আপনি, আপনাকে যে টিচার শেখাবে তো কাদেরকে পড়াবেন। আপনার যা ক্লাসমেট, আপনি বিএড করছেন, তা আপনার বিএড এর ক্লাসমেটরাই মোটামুটি 10 থেকে 12 জন ক্লাসমেট আপনার সামনে বসবে, বুঝতে পেরেছেন? ওদেরকে আপনি পড়াবেন। ওকে, আর আপনাকে যে মানে বিএড এ যেই টিচার গুলো পড়াচ্ছেন তাদের মধ্যে কোনো একজন পিছনে বসবে এবং আপনার টিচিং যে করছেন এটা অবজার্ভ করবে। ঠিক আছে, এই 3টে পয়েন্ট গেল। তারপরে যেটা মোস্ট ভাইটাল পয়েন্ট হচ্ছে যে আপনি একটা টপিক পড়ানোর জন্য একটাই স্কিল ইউজ করতে পারবেন। একটা স্কিল ইন দা সেন্স, আমি ধরুন আপনাকে ডিসকাশন মেথডে পড়াচ্ছি, বা ডেমনস্ট্রেশন মেথডে পড়াচ্ছি, বা প্রজেক্ট মেথডে পড়াচ্ছি, বা লেকচার মেথডে পড়াচ্ছি। এই যে মেথড, এক একটা টিচিং মেথড, এগুলো মানে যে আমি কিভাবে স্টুডেন্টসদেরকে পড়াচ্ছি, এই জিনিসটা যে কোনো একটা ইউজ করতে পারবে ওই স্টুডেন্টটা, তার বেশি কিন্তু ইউজ করতে পারবে না। তার মানে কি হলো, আমরা কি পয়েন্ট পেলাম এখানে? পয়েন্টস গুলো হচ্ছে যে আপনার যে টিচার, বিএড এর টিচার, সেই বিএড এর টিচার আপনাকে এখানে করবে, মানে ও সুপারভাইজ করবে। আপনার নিজের ক্লাসমেটরা হবে আপনার স্টুডেন্ট, ঠিক আছে? নিজের ক্লাসমেটরা কি হবে, মানে এক এক করে পয়েন্টস গুলো আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনারা দেখুন। এটা সবসময় মানে বিএড করার সময় করানো হয়, আর জাস্ট বিফোর প্র্যাকটিস টিচিং, মানে প্র্যাকটিস টিচিং, জাস্ট বিফোর অ্যাকচুয়াল প্র্যাকটিস টিচিং
ওয়ার ইন্টার্নশিপ এটা করা হয়। ঠিক আছে, এবার স্টুডেন্ট কারা হবে? স্টুডেন্ট হবে আপনার ওন ক্লাসমেটস হবে আপনার স্টুডেন্টস। ওকে, কতজন স্টুডেন্ট হবে? 10 থেকে 12 জন স্টুডেন্টস হবে। ঠিক আছে, কত মিনিটস এর হবে? 6 থেকে 12 মিনিটস এর টাইম হবে। ওকে, মানে ডিউরেশন 6 থেকে 12 মিনিটস এর ক্লাসটা হবে। ওকে, এস মিনিটস হয়ে গেছে, মিনিটস হবে ওটা। হ্যাঁ, ওটা 6 থেকে 12 মিনিটস হবে। আর কটা স্কিল ইউজ করবেন? অনলি ওয়ান স্কিল ইউজ করতে পারবেন। অনলি ওয়ান স্কিল ক্যান বি ইউজড। ঠিক আছে, ইয়েস পায়েল দে বলুন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, কি বুঝলেন আপনি? বলবো। বলুন। এই তো মাইক্রো টিচিং এ যে মানে বিএড এ যে পড়ান সে হবে অবজারভার, সেকেন্ড হবে নিজের ক্লাসমেটরা হবে স্টুডেন্ট। 5 থেকে 10 মিনিট টাইম, 6 থেকে 12 মিনিট টাইম থাকবে। আর যে কোনো একটা স্কিলেই পড়াতে হবে, যে কোনো একটা টপিক নিয়েই পড়াতে হবে। আর এগুলোই তো বললেন স্যার। এটা এমএ তে করা হয় নাকি বিএ তে করা হয় নাকি বিএড এ করা হয়? বিএড করা হয়, বিফোর অ্যাকচুয়াল প্র্যাকটিস টিচিং এটা করা হয়। আচ্ছা আচ্ছা, মানে আপনি যখন স্কুলে পড়াতে চলে গেলেন তখন হয় না? না, যখন পড়াতে যাব তার আগে এটা প্র্যাকটিস করানো হয়, কিভাবে পড়াবো বা কিভাবে মানে জিনিসটাকে প্রেজেন্ট করব কিভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। বুঝলাম। ইয়েস রশ্মি ব্যানার্জি বলুন, কি বুঝলেন আপনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি যে কিভাবে মাইক্রো টিচিংটা কি। আচ্ছা, বুঝতে পেরেছেন? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। তো মানে মাইক্রো টিচিং না, এটা হলো মাইক্রো টিচিং মানে ছোট টিচিং। ঠিক আছে, তো এবার মাইক্রো টিচিং এই মতো করে 5টা করানো হয়, মানে করানো হতো আর কি, এখন হয় না। 2015 সালে এটা বন্ধ করে দিয়েছে এনসিটিই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বন্ধ করে দিয়েছে এটা। তো যাই হোক, তো এটা হলো 2015 সালে বাদ হয়েছে। তো এইরকম 5টা মাইক্রো টিচিং করানো হয়। তো যেমন ধরুন যে প্রথমে নিউটনের থার্ড ল পড়ালাম, যে কোনো একটা স্কিল ইউজ করতে পাবো। ওকে, নেক্সট দিনে পড়ালাম ধরুন যে আমি নিউটনের সেকেন্ড ল, তো ওই সেকেন্ড লয়েও মানে অন্য একটা স্কিল ইউজ করতে হবে আমাকে। যে স্কিলটা অলরেডি ইউজ করেছি সেই স্কিলটা কিন্তু ইউজ করতে পারবেন না আপনি, অন্য একটা স্কিল ইউজ করতে পারবেন। আর একটাই স্কিল ইউজ করতে পারবেন, অনলি ওয়ানের বেশি হবে না স্কিল। ঠিক আছে, এবার এর দুটো হয়ে গেল। ধরুন 3 নাম্বার দিনে আমি নিউটনের ফার্স্ট ল পড়ালাম। এবার নিউটনের ফার্স্ট ল, এই যে প্রথম দুটো ল পড়িয়ে দিয়েছি, আর দুটো লয়ে যে স্কিল গুলো ইউজ করেছি সেই স্কিল গুলো কিন্তু ইউজ করতে পারবো না। এবার 3 নাম্বার দিন মানে নিউটনের ফার্স্ট লয়ে অন্য একটা স্কিল ইউজ করতে হবে। তো এরকম 3টে ল পড়িয়ে দিলাম। এবার আরেকটা ধরুন যে আর্কিমিডিসের ওই জলের সমোচ্চশীলতার নীতি পড়াবো আমি। হ্যাঁ, মানে আপনারা ক্লাস 7-তে ফিজিক্সে পড়েছেন যে আর্কিমিডিসের জলের সমোচ্চশীলতার ধর্ম, এটা পড়াবেন ধরুন। হ্যাঁ, তো ওটার জন্য মানে এই যে 3টে আপনি স্কিল ইউজ করে নিয়েছেন, এই 3টে আর পড়াবেন না, কিন্তু এই 3টে ছাড়া অন্য একটা স্কিল ইউজ করবেন। ঠিক আছে, তো 4টে হয়ে গেল। এবার 5 নাম্বার দিনে মানে আর একটা অন্য টপিক নেবেন। ধরুন যে মানে যখন আমরা ভাত রান্না করি, তো ভাত রান্নার সময় হাঁড়ির নিচের অংশে মাটি বা ছাইয়ের প্রলেপ কেন দেওয়া হয় বা কালো কেন করে দেওয়া হয়? ঠিক আছে, এটা একটা মানে কেন হয় এটা আবার আপনাকে এই যে 4 দিন পর্যন্ত আপনি যে স্কিল গুলো ইউজ করেছেন এই 4টে স্কিল ইউজ করতে পারবেন না। এই 4টে ছাড়া যে কোনো একটা স্কিল ইউজ করতে হবে। যে মাটির মানে হাঁড়ির নিচে ভাত রান্না করার সময় বা রান্না করার সময় হাঁড়ির নিচে মাটি বা ছাইয়ের প্রলেপ কেন দেওয়া হয়, এই কথাটা আপনাকে মানে পড়ানোর জন্য একটা স্কিল ইউজ করতে পারবেন। এইভাবে 5টা স্কিলস হয়ে গেল। এবার 5টা স্কিলস হওয়ার পরে 6 নাম্বার দিন মানে 6 নাম্বার ক্লাসে কি করা হবে, অন্য একটা টপিক নেবেন আপনি। কি টপিক নেবেন? ধরুন যে
মানে আপনি ম্যাথমেটিক্স করাবেন ফিজিক্সের, যে আমাদের শরীরের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, তো এটা ফারেনহাইটে কেমন হবে, মানে কত হবে, মানে এটা ট্রান্সফার ফারেনহাইট স্কেল টু সেন্টিগ্রেড স্কেল এবং সেন্টিগ্রেড টু স্কেল টু ফারেনহাইট স্কেল, এটাকে আপনার ট্রান্সফরমেশন আর আপনি ব্যাপারটা শেখাবেন। হ্যাঁ, যে এর ফর্মুলা হচ্ছে C/5 সমান F-32/9, হ্যাঁ, বা এরকম আপনি আপনি একটা ফর্মুলা দিয়ে আপনি ট্রান্সফর্ম করতে বা এটাকে লিখতে শেখাবেন। ওকে, তো এই জিনিসটা কিভাবে শেখাবেন? তো এই জিনিসটা শেখানোর জন্য আপনাকে এই যে 5 দিনে আপনি যে 5টা স্কিল ইউজ করেছেন, এই 5টা স্কিলসই ইউজ করতে হবে। ঠিক আছে, 5টা স্কিলস, ওই 5টা সবগুলো স্কিলস ইউজ করতে হবে আপনাকে ওই 6 নম্বর টপিকের দিনে যে টপিকটা পড়াবেন সেই টপিকের জন্য। এবার 6 নম্বর দিনে যে মানে যেই ক্লাসটা নেবেন আপনি, সেই ক্লাসের লেন্থ কিন্তু বেশি হয়ে যাবে, মানে ডিউরেশন যেটা আছে, ডিউরেশন 6 থেকে 12 মিনিট ছিল, ওটা আর থাকবে না, ওটা হয়ে যাবে আপনার 45 থেকে 55 মিনিট। ঠিক আছে, বা 40 থেকে 45 মিনিট বা 55 মিনিট বা 50 মিনিট, যাই হোক। এবার আপনার স্টুডেন্ট কত ছিল? 10 থেকে 12 জন ছিল। 10 থেকে 12 জন স্টুডেন্ট হবে না, ওখানে আপনার 50 থেকে 60 জন স্টুডেন্ট হয়ে যাবে। আপনার সুপারভাইজার কতজন ছিল? 1 জন ছিল, তো ওই দিন আপনার সুপারভাইজার 4 থেকে 5 জন হয়ে যাবে। ঠিক আছে, আপনার টিচাররাই হবে, আপনার ক্লাসমেটরাই আপনার স্টুডেন্ট হবে, বাট ওটা বেড়ে যাবে। তো যখন এই যে 6 নম্বর দিনে যে টিচিংটা করালাম, সেই টিচিংটা হচ্ছে, সেটাকে বলা হয় সিমুলেশন টিচিং। সিমুলেশন টিচিং কেউ একজন লিখেছেন, পারমিতা শীল লিখেছেন, সেটা হচ্ছে সিমুলেশন টিচিং। বুঝা গেছে? তৃষা বলুন। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। মানে Simulation- 5টা ধাপে টিচিংটা হবে, তারপর 6 নম্বর দিনে যেটা টিচিংটা হবে সেটা একটু বিগার প্রসেসে হবে এবং সেটা কি বলছেন? ওই চ্যাট বক্স দেখে নিন, পারমিতা শীল লিখেছেন। সিমুলেশন টিচিং, তাই তো? হুম হুম হুম। আচ্ছা স্যার। বুঝা গেছে ব্যাপারটা? ইয়েস, অনন্যা সরকার। অনন্যা সরকার বলুন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আপনি বুঝলে তো হবে না, আমাদেরকে বুঝাতে হবে আপনাকে। আমরা বুঝতে পারিনি কেউ, আমরা বুঝতে পারিনি কেউ। ঠিক আছে, আপনি মাইক্রো টিচিং আর সিমুলেশন টিচিং এর মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিন। মাইক্রো টিচিং হচ্ছে যেটা হচ্ছে পড়াতে যাওয়ার আগে মানে স্টুডেন্ট বন্ধু বান্ধবদের সামনে যে টিচিংটা করানো হয় সেটা হচ্ছে মাইক্রো টিচিং। আর স্টিমুলেটেড টিচিং হচ্ছে যেখানে 5 দিন পর পর গিয়ে পড়ানো হচ্ছে, সেই যে এক একটা স্কিলে ধরে পড়ানো হচ্ছে এক একটা টপিকে, আর 6 নম্বর দিনে গিয়ে সবকটা স্কিল ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করে শেখানো হচ্ছে। এটা হচ্ছে সিমুলেটেড টিচিং। আচ্ছা, জেসমিনা খাতুন। অনন্যা সরকার যে পয়েন্ট গুলো বললো, সেই পয়েন্ট গুলো ছাড়া আপনাকে 2-3টা পয়েন্ট বলতে হবে, ডিফারেন্স দুটোর মধ্যে। মাইক্রো টিচিং এর ক্ষেত্রে 10 থেকে 12 জন স্টুডেন্ট থাকে, আর সিমুলেশন টিচিং এর ক্ষেত্রে সেটা কোনো লিমিটেশন থাকে না, এর থেকে অবশ্যই বেশি হবে, মানে ফুল কম নয়। হ্যাঁ, আর ক্লাসরুমটা অনেক বড় হবে, ডিউরেশনটা অনেক বেশি হবে, 6 থেকে 12 মিনিটের নয়, ডিউরেশনটা অনেক বেশি হবে। আর এখানে একজন অবজারভার থাকবেন, মানে মাইক্রো টিচিং এ একজন অবজারভার থাকেন, সিমুলেশন টিচিং এর ক্ষেত্রে একের অধিক অবজারভার থাকতেই পারে। আচ্ছা, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, খুব খুশি আমি যে আপনারা খুব ভালো ভালো ক্রিম পয়েন্ট গুলো বলেছেন এবং মানে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ অল অফ ইউ ফর সাপোর্টিং মি and coordinating me. Okay. Next. Yes, পাপিয়া অধিকারী। হ্যাঁ স্যার। হ্যাঁ, আর টাইপস অফ টিচিং এর মধ্যে আর কিছু আছে? না স্যার, মাইক্রো টিচিং পর্যন্তই এটা আছে। আচ্ছা, মাইক্রো টিচিং আর সিমুলেশন টিচিং। ওকে স্যার, একটা টিম টিচিং আছে যে?
আচ্ছা, টিম টিচিং কে বলছেন গো? স্যার সবিতা পাল। আরে সবিতা পাল, ঠিক আছে বলুন কি বলছেন আচ্ছা, আপনি? টিম টিচিংটাও আছে। হ্যাঁ স্যার, বলছি টাইপস অফ টিচিং এ আরেকটা যে আছে ওই টিম টিচিং। ওটা আপনি পড়াবেন, আমাদেরকে পড়ান আপনি। আরে বাবা স্যার, আপনি বলুন। বলুন, পড়ান। স্যার ক্লিয়ার কনসেপ্ট নেই, অনেকদিন পড়েছি স্যার, ভুলে গেছি। আনক্লিয়ার আছে তো? আনক্লিয়ার স্যার থাকলেই একটু হবে, ভুল হয়ে যেতে পারে কিন্তু। নিউক্লিয়ার না থাকলেই হবে, আনক্লিয়ার থাকলেই হবে। নিউক্লিয়ার থাকলে দেখা গেল আমাদেরকে সবাই মেরে দিল, একটা বম ফেললেই গেল সব। নিউক্লিয়ার বম নাম শোনা নাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ক্লিয়ার থাকতে হবে, না হয় আনক্লিয়ার থাকতে হবে, নিউক্লিয়ার যেন না থাকে। নিউক্লিয়ার থাকলেই সব চলে যাবে, অসুবিধা হয়ে যাবে, তাই না? ঠিক আছে বলুন, আনক্লিয়ার নলেজ বলুন। স্যার এইটা মানে কোনো একটা প্রবলেম দেওয়া হয় স্টুডেন্টদের মাঝে, তো আর তাদেরকে কিছু ছোট ছোট গ্রুপে ভাগ করে দেওয়া হয়, আর তাদেরকে ওই বলা হয় যে ওই প্রবলেমটা সলভ করতে। এই ধরনের কিছু কি স্যার? গুলিয়ে ফেলেছি, মানে মনে নেই স্যার। আচ্ছা ঠিক আছে, পায়েল দে বলুন। হ্যাঁ স্যার, টিম টিচিং কি? 2 থেকে 3 জন স্যার মিলে ঠিক করেন কোনো একটা টপিকের উপরে, মানে স্টুডেন্টদেরকে বলতে বলা হবে, বা তার উপরে কোনো মানে কাজ করতে বলা হবে, এরকম কিছু। আচ্ছা, পারমিতা শীল। হ্যাঁ স্যার। সবিতা পাল আর পায়েল দে কি ঠিক বললো? স্যার কিছুটা ঠিক ঠিক মনে হলো, আমার অতটা কনসেপ্টটা ক্লিয়ার নয়। আচ্ছা, মানে আমি একটু বলছি স্যার, জানি না আমি ঠিক বলছি কিনা। বলুন। বিষয়টা হচ্ছে যে স্যার, টিম টিচিংটা হচ্ছে একটা পিয়ার গ্রুপস এর মধ্যে হয়। ধরুন কোনো একটা মানে কোনো একটা প্রবলেম দেওয়া হলো কোনো কোয়েশ্চেন সম্পর্কে। হ্যাঁ, এবার সেটা নিজেরা নিজেরা একটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়। ধরুন সেই গ্রুপে হয়তো 6 জন থাকলো বা 7 জন থাকলো, এরকম ভাবে একটা গ্রুপ, মানে একটা ঠিক আছে, হয়তো এ গ্রুপ বি গ্রুপ এরকম। ঠিক আছে, তৃষা মাইত্রা বলুন। হ্যাঁ স্যার, আমি যতটুকু জানি সেটা হচ্ছে 2 or more teachers are involved, প্ল্যান করে বিভিন্ন গ্রুপে ডিভাইড করে বিভিন্ন টিচিং টেকনিক আর এখানে বিভিন্ন ডিভাইসের হেল্পও অনেক সময় নেওয়া হয়, যেমন প্রজেক্টরের হেল্প এগুলো। তো Exactly. পার্টিকুলার You are right. একটা কোনো বিষয় নিয়ে এতে টিচিং কোয়ালিটিটাকেও ইমপ্রুভ করা হয় এর মাধ্যমে। এক্স্যাক্টলি, আর ইউ আর এখানে রাইট। মোর দ্যান 2 টিচার্স অনেক সময় ইনভলভ থাকেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তৃষা মাইত্রা ইজ এক্স্যাক্টলি কারেক্ট। সবিতা থ্যাংক পাল, ইউ স্যার। পারমিতা শীল এন্ড পায়েল দে গুলিয়ে ফেলেছেন আপনারা, ঠিক আছে? শুনে নিন, তৃষা মাইত্রা যেটা বললো, মানে সেটাকে আমি একটু এনলার্জ করে দিচ্ছি, লার্জ করে দিচ্ছি, এবং সেটাকে একটু এক্সপ্যান্ড করে দিচ্ছি আমি। কিভাবে দেখুন, টিম টিচিং মানে সবিতা পাল, পারমিতা শীল, পায়েল দে এবং বাকিদের সবাইকে বলছি, টিচিং কারা করেন? প্রথম কথা আপনাদেরকে এটা মনে রাখার দরকার ছিল যে টিচিং কে করেন। টিচিং টিচার করেন। তাহলে আপনারা স্টুডেন্টের কথা বললেন কেন? প্রথম মানে মানে ভাবার ভুল, মানে যদি আপনি আন্দাজেও বলেন তাহলেও ভাবার ভুল এইভাবে যে টিম টিচিং এ যেটা হবে যে টিচিং কে করেন? টিচিং অবশ্যই টিচার করেন। যদি টিচার করেন তাহলে আপনি স্টুডেন্টের কথা কেন বলছেন যে স্টুডেন্টদেরকে ভাগ করে দেওয়া হবে, তারপরে ওদেরকে টপিক দিয়ে দেওয়া হবে, ওরা পড়বে? এইভাবে নয়, মানে টিচার টিচিং করবে। টিম টিচিং, টিম বলতে কি গ্রুপ। এবার গ্রুপ অফ টিচার্স যখন কোনো টিচিং করবে সেটাকে টিম টিচিং বলা হয়, ঠিক আছে? এটা হলো মানে মুদ্রা কথা। আমি আগে মানে আরো মানে ডিপ নলেজে যাচ্ছি যে কোন টপিক নিয়ে ধরুন যে লেভেলস অফ টিচিং পড়াতে হবে আপনাদেরকে, সেই লেভেলস অফ টিচিংটা আমি একাই পড়াচ্ছি আপনাদেরকে, ঠিক? কিন্তু এটা ভাবলাম যে লেভেলস অফ টিচিং একাই পড়াবো তো কোয়ালিটিটা খুব ভালো করা উচিত,
তো আমি আরো 2-3 জন টিচার, মানে অবশ্যই কিন্তু মোর দ্যান ওয়ান টিচার হবে, মোর দ্যান ওয়ান অবশ্যই হবে। মানে ওয়ান টিচারে কোনোদিন টিম হয় না, ওয়ান প্লেয়ারে কোনোদিন টিম হয় না, ঠিক আছে? তো টিম হতে গেলে মোর দ্যান ওয়ান হতে হয়। বাপরে, মোর দ্যান ওয়ান হতে হয়। ওকে, তো মোর দ্যান ওয়ান হওয়ার জন্য যে কোনো টপিকে, ধরুন লেভেলস অফ টিচিং পড়াবো, তো লেভেলস অফ টিচিং পড়ানোর জন্য আমি আরো 2-3 জন টিচার আর আমি বসলাম, বসে লেভেলস অফ টিচিংটা কিভাবে পড়ানো যেতে পারে সেটার সম্বন্ধে একটা ব্লু প্রিন্ট বা রোড ম্যাপ তৈরি করলাম। একটা প্রথমেই একটা মানে নকশা তৈরি করে নিলাম যে এইভাবে পড়াতে হবে। তার জন্য নোটস বানালাম, বা যা কিছু বানালাম পড়ে আসতে বললাম, এভরিথিং, মানে ওই 3-4 জন টিচার মিলে যেটা ডিসিশন নিবে ওটাই ফুল অ্যান্ড ফাইনাল। তারপরে বলা হলো যে কোনো একজনকে রিপ্রেজেন্টেটিভ বানানো হলো যে আপনি যান আর ক্লাসে গিয়ে পড়িয়ে দিন। ধরুন আপনাদেরকে আমি আজকে টাইপস অফ টিচিং পড়াচ্ছি, এটা হতে পারে যে আমি আমার 4-5 জন টিচার মিলে আমরা সেটাকে ডিসাইড করলাম, নোটস বানালাম, দিয়ে আমাকে ওরা বেছে নিল, বললো যে তামিল স্যার আপনি যান আর আপনি পড়িয়ে দিন ব্যাপারটা, ঠিক আছে? এবার আমি যে আপনাদেরকে পড়াচ্ছি সেটা কিন্তু সবার একটা পয়েন্ট অফ ভিউজ আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি, আমি সবার ভিউজটাকে আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, আপনাদেরকে বলছি না যে আমরা সবাই মিলে করেছি, বাট আপনাদের সামনে একটা পয়েন্ট অফ ভিউজ তুলে ধরছি। এবার আপনাদেরকে পড়াতে গিয়ে অবশ্যই তৃষা মৈত্রা যেমন বললেন যে আমরা টেকনোলজিক্যাল ডিভাইসেস এর ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের টিচিং এইডস ইউজ করতে পারি, ঠিক আছে? বিভিন্ন রকমের স্কিলস ইউজ করতে পারি, সেটা ডিপেন্ডস আপন দ্য টিচার। Okay, what kind of teaching aids or what kind of digital devices he or she will use for the teaching and learning. Okay, তো এইভাবে যখন কোন একটা টপিকে 3-4 জন মানে ওই একের অধিক টিচার মিলে প্ল্যান করবে, নোটস বানাবে এবং কোন একজন টিচারকে বলবে আপনি যান এবং এটা নলেজটা ডেলিভার করে চলে আসেন স্টুডেন্টের কাছে, তো সেই ধরনের টিচিং কে টিম টিচিং বলা হয়। টিম টিচিং এর উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যদি একাই পড়াই তো কোনো জিনিস স্কিপ হয়ে যেতে পারে, বা শুধুমাত্র আমার যে পয়েন্ট অফ ভিউ সেইগুলোই আপনাদেরকে দিতে পারবো। কিন্তু 3-4 জন টিচার মিলে যখন আমি ওই টপিকটাই 3-4 জন মিলে প্রথমে প্ল্যান করব, তারপরে ওই প্ল্যানটা এক্সিকিউট করব স্টুডেন্টদের সামনে, তখন অবশ্যই ওই নলেজটা গুছালো হবে, ওই নলেজটা একটা সিস্টেমেটিক হবে, ওই নলেজটা একটা ডিফাইন্ড নলেজ হবে, ওই নলেজটা একটা কনক্রিট নলেজ হবে, এবং সেই নলেজটা অবশ্যই মোর ইফেক্টিভ হবে, দিয়ে স্টুডেন্টরা ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ, তো তাই এখানে টিম টিচিংটা বলা হয়েছে। পায়েল দে, বুঝতে পেরেছেন আপনি এবার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কোথায় ভুল করেছিলেন ওটা মনে পড়ছে? হ্যাঁ স্যার, আমি তো বললাম যে 2 থেকে বেশি টিচার থাকবে বলে, মানে স্টুডেন্টের ব্যাপারটা তো ভুল হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক। হ্যাঁ, সবিতা পাল। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, তো আপনি যেখানে ভুল করেছেন আর আমি যেখানে ভুলটা ধরিয়ে দিলাম, হ্যাঁ, আপনাকে কনসেপ্ট মনে রাখতে হবে না, আপনি জাস্ট আপনার ভুলটাকে মনে রাখবেন, কারণ আপনি আমার কাছে এর আগেও পড়েছেন, তো ওই জন্য আমি আপনাকে মানে কড়াভাবে ভুল কথাটা ইউজ করছি। আমি জেনারেলি স্টুডেন্টের সাথে ভুল কথাটা ইউজ করি না। না স্যার, এটা সত্যি কনসেপ্ট মানে একদমই ভুলে গিয়েছিলাম, আর উত্তরটা বললাম ভুল, মানে আপনি বলার পর বুঝতে পারলাম আমি টিচারের ব্যাপারটা আনিনি, মানে স্টুডেন্ট দিয়ে ব্যাপারটা বললাম, তো একদমই অন্য। হ্যাঁ, তো আপনি যদি কোনোদিন কনসেপ্ট ভুলে যান, কিনা কনসেপ্ট ভুলে যাবেন, কনসেপ্ট ভুলাতে কোনো দোষ নাই। হ্যাঁ, কিন্তু এই যে মানে আপনি ভুল বললেন আর আমি তারপরে ঠিক করলাম, এই মাঝের ব্যাপারটা কিন্তু ভুলবেন না আপনি। হ্যাঁ স্যার। ঠিক আছে, মানে আপনাকে আমি কড়া ভাষায় বলে দিলাম যে আপনি ভুল করলেন, এই কথাটা যেন ভুলবেন না আপনি। হ্যাঁ স্যার। তাহলে কি হবে যে কনসেপ্ট ভুলে গেলেও আমার কথাগুলো যখন মনে পড়বে না, তখন আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন। স্যার আমি স্টুডেন্টের কথা বলেছিলাম, কিন্তু স্যার আমাকে মানে ডেটে দিয়েছিল, মানে বকে দিয়েছিল। হ্যাঁ, দিয়ে তারপরে মনে পড়লো যে এইভাবে মানে স্টুডেন্ট না, এখানে টিচার ইনভলভ হবে, তাহলে আপনার যে লার্নিং সেটা লং লাস্টিং হবে।
একদমই তাই, বুঝতে পারছি স্যার ওকে। আপনি যেটা বলছেন। হ্যাঁ। তো এই ম্যাটারটা আপনি মনে রাখবেন। শ্রীময়ী চক্রবর্তী কিছু বলতে চাইছেন, বলুন শ্রীময়ী চক্রবর্তী। হ্যাঁ স্যার, বলছি কি যে এক এক সময় হয় না যে একটা বইয়ের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় চ্যাপ্টার একটা স্যার পড়ালেন, তারপরে চতুর্থ পঞ্চম ষষ্ঠ হচ্ছে অন্য একটা স্যার ম্যাডাম পড়ালেন। তো স্যার এটাও কি টিম টিচিং এর আন্ডারেই পড়ছে? নো মানে না, নো মানে আহ, না। মানে টপিকটা একই থাকতে হবে, কিন্তু সেখানে মানে ধরুন একটা মানে প্রথম অধ্যায়টা মানে যিনি ঠিক করছে স্যার এই জায়গাটা একটু গুলিয়ে গেল, একবার বলবেন? হ্যাঁ, আপনাকে আপনাকে বলে দিচ্ছি, আপনার নাম কি? শ্রীময়ী চক্রবর্তী, হ্যাঁ তাই তো? হ্যাঁ এবার ধরুন যে শ্রীময়ী, শ্রীময়ী কথাটার মানে কি? শ্রীময়ী কথাটার মানে মানে এর তাৎপর্য কি, এর গুরুত্ব কি, কিভাবে ইউজ করতে পারি, এটা হ্যাঁ তামিল স্যার পড়ালো। আর হ্যাঁ চক্রবর্তী কথাটার মানে কি, এর ইউজ কি, এর ইম্পর্টেন্স কি, এটা নাসিরউদ্দিন স্যার পড়ালেন। ঠিক আছে? আচ্ছা তো এটা কিন্তু টিম টিচিং হবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা এবার ধরুন শ্রীময়ী কথাটা, শ্রীময়ী যে কথাটা, এই শ্রীময়ী কথাটার মানে কি, এর গুরুত্ব কি, এর তাৎপর্য কি, এর ইউজেস কি, এটাতেই তামিল স্যার আর নাসিরউদ্দিন স্যার দুজন মিলে প্ল্যান করলেন, দুজন মিলে উত্তর খুঁজলেন এবং নোটস বানালেন। তারপরে শ্রীময়ী নামের অর্থ, নামের মিনিং, নামের ইউজ, ইম্পর্টেন্স সবকিছু আমি বা নাসির স্যার পড়ালেন। তো এটা হবে টিম টিচিং। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, ভেরি গুড, বুঝতে পেরে গেছেন, ভালো জিনিস। জেসমিনা খাতুন কি বলছেন বলুন। হ্যাঁ স্যার বলুন। কি বুঝতে পারেননি বলুন। না স্যার বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলুন তাহলে স্যার, আগে বাড়া যাক। হ্যাঁ স্যার বলুন একটা বলুন কোশ্চেন পায়েল করবো। দি। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই করুন বলছি করুন। টিম টিচিং এ যখন বলা হচ্ছে মানে টিচিং মানে টিচার থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার স্টুডেন্ট সেন্ট্রিক যেটা টিচিংটা হয় সেখানে তো স্টুডেন্টরা অ্যাক্টিভ রোল প্লে করে, আর টিচার সেখানে মানে এতটা অ্যাক্টিভ নন। তো সেইখানে তো টিচিং মানে টিচিংটা যে অর্থে বলা হচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, ওখানে আপনাকে এটা বলা হয়নি যে স্টুডেন্ট টিচিং, আপনাকে এটা বলা হয়েছে স্টুডেন্ট সেন্ট্রিক টিচিং। হ্যাঁ, সেন্ট্রিক মানে কি? সেন্ট্রিক মানে হলো বাংলাটা যেন কি জানো, কেন্দ্র কেন্দ্র। কেন্দ্রিক কেন্দ্র, স্যার। কেন্দ্রিক। ঠিক আছে, স্যার স্টুডেন্টকে কেন্দ্র করে যে টিচিংটা। মানে স্টুডেন্ট কেন্দ্রতে থাকবে, কেন্দ্রবিন্দু কে? স্টুডেন্ট। আর স্টুডেন্টকে কেন্দ্রবিন্দুতে রেখে মানে সেন্ট্রাল পয়েন্টে রেখে যেই ধরনের টিচিংটা হবে সেই ধরনের টিচিং কি স্টুডেন্ট সেন্ট্রিক টিচিং বলা হয়। স্টুডেন্ট টিচিং কিন্তু বলা হয় না। হ্যাঁ ঠিক আছে, মানে যেখানে স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, স্টুডেন্টদেরকে ইম্পর্টেন্স বেশি দেওয়া হবে, সেই ধরনের স্টুডেন্টরা যা বলছে সেই কথাগুলোকে মাইন্ডে রেখে আমি যখন পড়াবো তখন সেটা হবে স্টুডেন্ট সেন্ট্রিক টিচিং। আমি পায়েলদের কথা শুনলাম না, তৃষা মাইত্রের কথা শুনলাম না, শুধুমাত্র আমি যা আমার যা মনে এলো আমি সেইগুলোই বলে গেলাম, তাহলে হয়ে যাবে টিচার সেন্ট্রিক টিচিং। ওকে, কিন্তু আমি যদি আপনাদের সবার কথা শুনলাম এবং আপনাদের কি ডিমান্ডস আছে অ্যাকর্ডিং টু ইউর ডিমান্ডস আমি পড়ালাম, তাহলে আপনাদেরকে কেন্দ্র করে আমি পড়ালাম, মানে আপনাদের যেটা চাহাত, আপনাদের যেটা ডিমান্ডস, আপনাদের যেটা নিডস, আপনাদের যেটা নেসেসিটিস, সেই নেসেসিটিস অনুযায়ী আমি পড়ালাম, তাহলে সেটাকে বলা হবে স্টুডেন্ট সেন্ট্রিক টিচিং, স্টুডেন্ট টিচিং নয়। আচ্ছা, বুঝতে ওকে পারছেন? স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ মানে স্যার। পড়াবো আমি কিন্তু আপনাদের কথা শুনে, তাই স্টুডেন্ট সেন্ট্রিক। এবার যদি এখানে স্টুডেন্ট টিচিং বলে দিতাম তাহলে কিন্তু স্টুডেন্টরা পড়াচ্ছে, এটা হয়ে যেত। হ্যাঁ স্যার, বুঝতে এবার পেরেছি। পার্থক্যটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ওকে, আর কিছু? না স্যার, ঠিক আছে। আর কেউ কিছু বলতে চাইছেন বলুন। এবার কি আছে, পারমিতা শীল, আনমিউট করেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, পিয়ার গ্রুপস বলতে কি বুঝাতে চাইছেন আপনি? পিয়ার গ্রুপস মানে ওই যে আপনি যেরকম বলেছিলেন না যে যে কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে মানে আহ, মানে কোনো একটা বিষয় নিয়ে যেটা আপনি বললেন স্যার, ওই যে টিম টিচিং এর ক্ষেত্রে যে
একটা বিষয় থাকবে, সেখানে একের বেশি দুইয়ের বেশি টিচার থাকবে, মানে তারা ওই নির্দিষ্ট বিষয় নিয়েই ওটাকে মানে টিচ করবে, সেটাকে স্যার বলতে চাইছিলাম। ওকে, পিয়ার গ্রুপ টিচিংটা আবার আলাদা। পিয়ার গ্রুপ টিচিংটা আবার আলাদা। আপনাদের এখানে 27 জন আছেন, ঠিক আছে? 27 জনকে আমি 3টে গ্রুপে ভাগ করে দিলাম, 9 জন 9 জন 9 জন করে ভাগ করে দিলাম 3টে গ্রুপে। আপনাদেরকে প্রত্যেক গ্রুপকে আলাদা আলাদা টপিক দিলাম। কাউকে দিলাম লেভেলস অফ টিচিং, কাউকে দিলাম টাইপস অফ টিচিং, কাউকে দিলাম মেথডস অফ টিচিং। দিয়ে ধরুন আপনাদের এখানে অনন্যা সরকার, সবিতা পাল, তৃষা, জেসমিনা, শ্রীময়ী, রেশমি, পাপিয়া, পারমিতা শীল, ওকে, আর পায়েল দে, এদের একটা গ্রুপ, এদেরকে আমি দিলাম লেভেলস অফ টিচিং। আরো বাকি 18 জন আছে, ওদেরকে মানে 9 জন 9 জন করে গ্রুপে ভাগ করলাম, দিয়ে একটা করে টপিক দিয়ে দিলাম। আপনারা এই 9 জন মিলে কি পড়লেন? লেভেলস অফ টিচিং। দিয়ে আপনারাদের মধ্যে কেউ একজনকে ঠিক করলেন যে ঠিক আছে একজন আসবেন এবং এইসব বলবেন যে আপনারা কি ভাবলেন এই টপিকটার ব্যাপারে। তো এই টপিকটা যখন আসবেন তখন টিচার শুধু বসে থাকবেন, টিচার আপনাদেরকে ডিরেকশন দিবে, আর আপনাদের কেউ একজন ডাইসে আসবেন এবং আপনাদের যে বাকি ক্লাসমেটস গুলো আছে তাদেরকে আপনাদের থটস এর ব্যাপারে আপনি পড়িয়ে দেবেন, মানে বলে দেবেন। তো অ্যাকচুয়ালি এইটা হলো পিয়ার গ্রুপ টিচিং, মানে আপনি আপনার নিজের ক্লাসমেটদেরকে পড়াচ্ছেন, হ্যাঁ, এই জন্য টিচিং। আর সেকেন্ড কথা যে পিয়ার কেন হলো? পিয়ার বলতে সমবয়স্ক বা সেম এজের, এটাকে বলা হয় সেম লেভেলের। তো আপনারা সবাই সেম লেভেলের আছেন, মানে আপনারা সবাই নেট জেআরএফ এর কোচিং করছেন, মানে সব সেম লেভেলের আছেন, ঠিক আছে? তো এই সেম লেভেলের মানে পিয়ার গ্রুপ টিচিং। পিয়ার গ্রুপ মানে আপনাদের সেম বয়সের একটা গ্রুপ হলো, সেই গ্রুপকে একটা টপিক দেওয়া হলো, সেই টপিকে যা বুঝতে পারলেন, সেই টপিকে যা মানে বোঝানোর আছে, সেই টপিকটা আপনি আপনার ক্লাসমেটদের এবং টিচারদের পড়ালেন, টিচারকে পড়ালেন। তো তাই এটাকে পিয়ার গ্রুপ টিচিং বলা হয়। বুঝতে পেরেছেন পারমিতা শীল? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। মানে ওই টিম টিচিং আর পিয়ার পিয়ার গ্রুপটা মানে পুরোটাই আলাদা স্যার, দুটোই আলাদা কনসেপ্ট। ইয়েস। মানে স্যার আমি আপনাকে বলছি, মানে আমি পিয়ার গ্রুপসটা কোন ক্ষেত্রে মানে বলেছি স্যার, আমি ডেজিগনেশন অনুযায়ী বলেছিলাম। মানে আমি কি স্যার আমি টিচারই বোঝাতে গেছিলাম, কিন্তু আমি ওটা মানে অ্যাজ এ ডেজিগনেশন হিসেবে আমি বলেছিলাম আচ্ছা যে আচ্ছা, পিয়ার গ্রুপ। ঠিক আছে স্যার, এবার পুরো ক্লিয়ার হয়ে গেল। আপনি ঠিকই বলেছেন যে পিয়ার গ্রুপ টিচার হিসাবে ঠিকই বলেছেন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, স্যার। আপনাদের মানে আপনার পিয়ার গ্রুপ বলতে সেম এজ কে বোঝানো হয় বা সেম ক্লাস কে বোঝানো হয় জেনারেলি। দেখুন আপনারা বলবেন যে পারমিতা শীল 2 বছরের ছোট শ্রীময়ী চক্রবর্তীর থেকে, হ্যাঁ এটা হতে পারে, মানে আপনাদের মধ্যে এজের ডিফারেন্স যেটা আছে না সেটা বেশি হবে না, খুব বেশি 2 বছর 3 বছর, ঠিক আছে, তার বেশি হবে না এজের ডিফারেন্স। তাই এটা পিয়ার গ্রুপ মানে মোটামুটি সেম এজের বলা যেতে পারে। এমন তো নয় যে সবাই একই ওই 6 ডিসেম্বরে জন্মগ্রহণ করবে, এমন তো হবে না, না মানে এক বয়সের ডিফারেন্স হবে। কিন্তু যখন আমরা টিচার হবো, আমার বয়স 27 বছর, এবার আমার ক্লাসমেট কিন্তু চাকরি পেয়েছে কলেজে, আমি আনফরচুনেটলি পাইনি, আমার ওয়েটিং এ থেকে গেছে কলেজ সার্ভিস কমিশনে, ওকে, বা মানে আমার নাম আছে, আমি পাইনি। হ্যাঁ, যদি আমি পেয়ে যেতাম তাহলে কিন্তু আমি 26.5 বছরে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতাম, 26.5 বা 26 বছরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতাম আমি। এবার আমি যে কলেজে পেতাম, আমার মানে আমার জুনিয়র 1 বছরে আমার ক্লাসমেট আমার সাথে এমএ করেছিল, ওর চাকরি হলো পিয়ারি মোহন কলেজে কলকাতাতে, ও আমার ছোট, ওর বয়স এখন 26 বছর। তো ওর কলেজে কিন্তু অনেক বয়স্ক টিচারও আছে, মানে 50 বছর বা 55 বছর এরকম টিচার আছে, ওনাদের সাথে মিলেও কিন্তু পড়াতে পারেন। তো যখন একটা 50 বছর বা 60 বছর টিচারের সাথে মিলে মানে একটা ডিসকাশন করে পড়াবেন, সেটাকে টিম টিচিং বলা হয়। জেনারেলি এটাকে পিয়ার টিচিং, পিয়ার গ্রুপ টিচিং বলা হয় না। বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। জেনারেলি এই জিনিসটা আপনারা মনে রাখবেন। যাই হোক, ঠিক আছে। আর বলুন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলুন। স্যার আমি মাইক্রো টিচিং নিয়ে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাইছি। বলছি স্যার, মাইক্রো টিচিংটা ব্যবহার হয় মানে ওটা কি স্যার প্রাইমারি এবং হায়ার মানে দুটো ক্লাসেই ব্যবহার হয়? মাইক্রো টিচিং আপনি ডিএড করেন, মানে ডিপ্লোমা ইন টিচিং, ঠিক আছে, যেটা 12 এর পরে হয়, যেটা বেসিক বলা হতো আগে,
হুম বা হুম আপনি বা আপনি বিএড করেন, মানে ডিএড আর বিএড এ মাইক্রো টিচিংটা হয়, এমএড আর এতে হয় না, তারপরে হায়ার লেভেল আর হয় না। বুঝতে পেরেছেন? আচ্ছা হ্যাঁ আর এটা মানে একটা শুধুমাত্র কোয়েশ্চেন এটা শুধুমাত্র ট্রেনিং এ হয়, আর কোথাও হয় না মাইক্রো টিচিং। স্যার একটা কোয়েশ্চেন মানে এরকম ভাবে ছিল যে মাইক্রো টিচিং ইজ ইউজফুল ফর স্টুডেন্টস অফ প্রাইমারি ক্লাসেস অনলি, জুনিয়র ক্লাসেস অনলি, 10+2 ক্লাসেস অনলি, আর বোথ ফর প্রাইমারি অ্যান্ড হায়ার ক্লাসেস। বোথ সেটাই ক্লিয়ার বোথ করুন। বোথ বোথ। ঠিক আছে। আপনাকে মানে আরো মাইক্রো টিচিং এর ব্যাপারে এই কোশ্চেনটা সব থেকে বেশি আছে, যে মাইক্রো টিচিং কখন কন্ডাক্ট করা হয়, মানে স্যার মাইক্রো এটা ফার্স্ট টিচিং কোয়েশ্চেন ছিল লেভেলে। হ্যাঁ, মাইক্রো ডিসেম্বরে। সব থেকে বেশি কোশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়, সেটা জিজ্ঞেস করা হয় যে মাইক্রো টিচিং মানে কোন লেভেলে ইয়ে করা হয়, কন্ডাক্ট করানো হয়। বুঝতে হ্যাঁ পেরেছেন? এখানে সেই কোশ্চেনটা ছিল স্যার, আমি বলছি। আপনি বললেন যখন যে মাইক্রো টিচিং ইজ মোর এফেক্টিভ, অপশন এ ডিউরিং প্রিপারেশন ফর টিচিং প্র্যাকটিস, ডিউরিং টিচিং প্র্যাকটিস, আফটার দ্য টিচিং প্র্যাকটিস, না অলওয়েজ? হুম তো কোনটা ডিউরিং অপশন হবে? প্রিপারেশন ফর, হ্যাঁ স্যার, ডিউরিং প্রিপারেশন ফর টিচিং প্র্যাকটিস। অফকোর্স ইউ আর রাইট, এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, এই কোশ্চেনটা সব থেকে বেশি আছে, ওই জন্য আমি এই কোশ্চেনটার উপরে বেশি ধ্যান দিলাম। বুঝতে হ্যাঁ পেরেছেন? ডিসেম্বরে, আমি যেটা দেখলাম 2009 বেশি আছে। ডিসেম্বরে এসেছিল স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা অনেক পুরনো কোশ্চেন, এখন যদি একটু মানে টাফ লেভেলের কনসেপচুয়াল কোশ্চেন আছে। হুম হুম হুম। তো এই জিনিসগুলো মানে আপনারা খেয়াল রাখবেন, মানে মোটা মোটা যেগুলো পয়েন্টস আছে না, যেগুলো একদম মেন পয়েন্টস, এগুলোকে অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক আছে, তাহলেই মানে আশা করছি অনেক কিছু পারবেন আপনারা। হ্যাঁ, যদিও টিচিং অ্যাপটিটিউডটা আপনি কনসেপ্টটা নিন, আপনি বুঝুন, তারপরে সেই আপনার যে বুঝলেন সেই নলেজটাকে ওখানে অ্যাপ্লাই করবেন, দিয়ে আনসার গুলো করবেন। কারণ টিচিং অ্যাপটিটিউডে কারো ক্ষমতা নেই আপনাকে ডাইরেক্ট কোয়েশ্চেন কমন দিয়ে দিবে, হবেই না। 5টা যদি কোয়েশ্চেন আছে তার মধ্যে হয়তো একটা কোয়েশ্চেন ডাইরেক্ট পাবেন, বাকি 4টাই আপনি কনসেপচুয়াল পাবেন। ইয়েস অনুপমা বাউরি। স্যার বলছি যে ওই পিয়ার গ্রুপ টিচিংটা একবার বলেন, কারণ ওটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য শুনতে পেলাম না। পিয়ার গ্রুপ বলতে কি বোঝায় অনুপমা বাউরি, বলুন আপনি। পিয়ার মানে স্যার আপনি বললেন না যে সেম এজ বা সেম গ্রুপ, হ্যাঁ ঠিক আছে, সেম এজ বা সেম গ্রুপ হতে পারে। এবার আপনারা এখানে সবাই নেটের কোচিং করছেন, তো আপনারা এখন 27 জন আছেন, 27 জনকে 3 ভাগ করে দিলাম, 9 জন করে। ঠিক আছে, এবার আপনাদের 9 জনকে আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপে একটা টপিক দিলাম, সেই গ্রুপে আপনারা 9 জন মিলে আপনাদের 9 জনের মানে পয়েন্টস গুলো আপনি নোট ডাউন করলেন, দিয়ে সেই যে পয়েন্টস গুলো নোট ডাউন করলেন বা যে জিনিসটা পড়াবেন, মানে যে টপিকটা দিলাম সেই টপিকের ব্যাপারে আপনি এসে বাকিদেরকে পড়ালেন। ঠিক আছে, তো আপনি বাকি কাকে পড়াবেন, মানে আপনার ক্লাসমেটরাই বসে থাকবে ওখানে, আপনার ক্লাসমেট এবং আমি অ্যাজ এ টিচার আমি বসে থাকবো, ধরুন সাপোজ দ্যাট। তো তাহলে সেটা হবে পিয়ার গ্রুপ টিচিং, মানে আপনি নিজের পিয়ার গ্রুপকে পড়াচ্ছেন। ও আচ্ছা, ঠিক আছে স্যার। বুঝা গেল? হ্যাঁ স্যার। স্যার ওকে, আর কিছু? হ্যাঁ পারমিতা শীল বলুন। স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলছি স্যার এই আপনি যে আপনার কোশ্চেনটা এটা কি, যে মাইক্রো টিচিং আর ইয়ার পিয়ার গ্রুপ টিচিং এর মধ্যে পার্থক্য কি তাহলে স্যার? না না স্যার সেটা না, সেটা ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু স্যার আচ্ছা, আমার ঠিক আছে, কোয়েশ্চেনটা বলুন। ওই ওরিয়েন্টেডই। বলছি যে স্যার মাইক্রো হ্যাঁ। টিচিং এর ক্ষেত্রে মানে এটা কি কোনো মেথড অফ টিচিং? হ্যাঁ অবশ্যই, এটা মানে মেথড অফ টিচিং বলতে মেথড নয়, এটা টাইপস অফ টিচিং। আমি তো টাইপস অফ টিচিং পড়াচ্ছি না এখন, হ্যাঁ স্যার। এটা মেথড নয়, এটা টাইপস অফ টিচিং। মেথডস তো আলাদা আছে। না স্যার আমি মানে বলছি কেন কোশ্চেনটা করলাম, মানে এক্ষেত্রে একটা কোয়েশ্চেন যে which of the following statement is incorrect about micro teaching? Option A, it is a method of teaching. Option B, it consists of core teaching skills. Option C, each skill. Option B, it consists of core teaching skills. কোর CORE। হ্যাঁ স্যার, CORE কোর, মানে হ্যাঁ
Option C, each skill is practiced separately. Option D, questioning is one component of micro teaching. C option is correct option. C. C option is correct option because আপনাদেরকে কনসেপ্ট এই জিনিসটা আমি আপনাদেরকে বলছি, আপনারা অ্যাপ্লাই করতে শিখবেন কিভাবে। যে আমি দেখুন আপনাকে 5টা মাইক্রো টিচিং এর কথা বলেছি, আর প্রত্যেকটা মাইক্রো টিচিং আমি এটা বলেছি যে প্রত্যেকটা মাইক্রো টিচিং এ আলাদা আলাদা টিচিং স্কিলস ইউজ করতে পারবেন। মানে একটাই স্কিলস ইউজ করবেন, তার বেশি ইউজ করতে পারবেন না। আর প্রত্যেকটা তো সেপারেট ইউজ করতে হবে, মানে আপনি রিপিট করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তাই সি অপশনটা আবার বলুন সবাই, শুনে নিক সবাই। Each skill is practiced separately. Yes, মানে each মানে skill is স্যার, practiced separately. হ্যাঁ মানে স্যার মাইক্রো টিচিং এর ক্ষেত্রে আমরা মানে প্রত্যেকটা স্কিলকে আলাদা আলাদা ভাবে প্র্যাকটিস করতে পারি, তাই তো? কিন্তু স্যার Yes, কোয়েশ্চেনটা yes. এখানে রয়েছে যে মাইক্রো টিচিং সম্পর্কে কোনটা ইনকারেক্ট। আচ্ছা, ইনকারেক্ট বলেছেন, এটা তো ঠিক। হ্যাঁ এটা তো স্যার, ঠিক। হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিক। তো বাকিগুলো দেখতে হবে, ইনকারেক্ট হয় তাহলে বাকিগুলো আরো দেখতে হবে। হ্যাঁ, বাকি বলতে স্যার আমি ভেবেছিলাম যে প্রথমে যে ইট কনসিস্ট অফ কোর টিচিং স্কিলস। এটা এটা ঠিক হবে হয়তো, মানে বাকিগুলো পড়েন, বি পড়েন তো। স্যার প্রথমেরটা তো হবে না মনে হচ্ছে। ওই যে প্রথমেও যেটা বললো যে এটা একটা টিচিং কারেক্ট হতে মেথড। পারে। আচ্ছা আমি একটু টিচিং পড়ছি। মেথড আপনি বলেছিলেন কি? হ্যাঁ স্যার, প্রথমেরটা আছে ইট ইজ এ মেথড অফ টিচিং। এটাই হবে না, এটা ইনকারেক্ট। বাকিগুলো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার সেটাই। বাকিগুলো ঠিক আছে। চলুন, ঠিক আছে তাহলে টিচিং টাইপস অফ টিচিং আমরা শেষ করলাম আজকে। হ্যাঁ, মানে এখন শেষ করলাম। এবার নেক্সট টপিক যে আমি পড়াবো সেটা হচ্ছে লেভেলস অফ টিচিং। লেভেলস অফ টিচিং, তাই তো পাপিয়া অধিকারী? হ্যাঁ স্যার। লেভেলস অফ টিচিং পড়াতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ রুবিনা দি, বলো। হ্যাঁ আমি বলছি ওই টিম টিচিং আর হচ্ছে আর একটা যেটা বললো পেয়ার গ্রুপ যেটা টিচিং, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? টিম টিচিং স্যার আর আমি পেয়ার বলবো। গ্রুপ টিচিং। হ্যাঁ বলে দিন। স্যার কিছু মনে করলেন না তো? না 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 না, আপনি বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যালো, না, টিম টিচিংটা হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যাঁ আমরা তো শুনতে পাচ্ছি। বলুন। হ্যাঁ, টিম টিচিংটা হচ্ছে মানে হ্যাঁ টিম টিচিংটা হচ্ছে যে ধরো একটা স্টুডেন্টদের নিয়ে, মানে তুমি হলো একটা স্টুডেন্ট, ঠিক আছে? মানে আমরা সবাই মিলে যেমন ধরো 27 জন রয়েছি, কোনো একটা বিষয় নিয়ে আমরা একটা তিনটে গ্রুপে আমরা ভাগ হয়ে গেলাম। এবার সেই একটা বিষয় নিয়ে কোনো একজন স্টুডেন্ট সেই বিষয়টাকে পড়ালো, ঠিক আছে? মানে একটা স্টুডেন্ট, মানে তুমি একজন ছাত্র, তুমি তোমার গ্রুপেরই কাউকে সেই জিনিসটা পড়ালে, সেটা হচ্ছে টিম। না, পেয়ার গ্রুপ টিচিং। এটা পেয়ার হ্যাঁ টিচিং তো? এটা পেয়ার টিচিং। টিচিং। হ্যাঁ, আর টিম টিচিং যেটা হচ্ছে সেটা হচ্ছে কোন একজন টিচার, মানে একের বেশি দুজন হতে পারে, তিনজন হতে পারে, যখন কোনো একটা বিষয়ে টিচিং করবে সেটাকে বলা হচ্ছে টিম টিচিং। পার্থক্যটা এটাই, পিয়ার গ্রুপ হচ্ছে স্টুডেন্টদের নিয়ে, আর টিম টিচিংটা করা হচ্ছে টিচাররা। টিচারদের নিয়ে। স্যার am I clear? রুবিনা খাতুন? ইয়েস। হুম। থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট হচ্ছে লেভেলস অফ টিচিং। ওকে, লেভেলস অফ টিচিং 3 ধরনের। প্রথম লেভেলটা হচ্ছে মেমোরি লেভেল টিচিং, যেটাকে MLT বলা হয়। সেকেন্ড হচ্ছে ULT, আন্ডারস্ট্যান্ডিং লেভেলস অফ টিচিং। থার্ড হচ্ছে RLT, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। ওকে, প্রথমে এবার আমরা এক এক করে পড়বো। প্রথম লেভেলস অফ টিচিং পড়বো আমরা এখন। লেভেলস অফ টিচিং এর মধ্যে প্রথম 1 নাম্বার হচ্ছে MLT, মানে মেমোরি লেভেল টিচিং।
মেমোরি লেভেল টিচিং। ওকে, মেমোরি লেভেল টিচিং, মেমোরি লেভেল টিচিংটা কি জিনিস, তারপরে এটা কি সে সম্বন্ধে আমি একটু বলে দিই, তারপরে ওর যে পয়েন্টস গুলো সেই পয়েন্টস গুলোতে আমরা আসবো। ওকে, দেখুন মেমোরি লেভেল টিচিং, মেমোরি লেভেল বলতে যে মানে মেমোরি বলতে আমাদের ব্রেন, আমাদের ইয়াদগার, আমাদের স্মরণ শক্তি, আমাদের মেমোরাইজেশন পাওয়ার, আমাদের রিমেম্বারিং পাওয়ার, আমরা কতটা মনে রাখতে পারছি না রাখতে পারছি, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে মেমোরি লেভেল। তো মেমোরি লেভেল যখন আমরা প্রাইমারি লেভেলে, হ্যাঁ বা মানে আপনারা অনেক সময় দেখে থাকবেন প্রাইমারি লেভেলে আমাদেরকে মানে মুখস্থ করানো হয়, ইয়ে কি বলে, অনেক অনেক কবিতা, অনেক কিছু আমাদেরকে মুখস্থ করানো হয়। বিশেষ করে যারা মুসলিম ধর্মের অবলম্বী তাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার, যে আমাদের যে মানে আমিও মুসলিম যেহেতু আমি উদাহরণ দিই যে মানে যেহেতু কোরআন শরীফ আছে না, মুসলিম ধর্মগ্রন্থ, এটা অনেকজনের মুখস্থ হয় পুরো একদম A to Z, শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা সহ মুখস্থ হয়। হ্যাঁ, তো এই যে মুখস্থটা হয় না, তো এই মুখস্থটাতে ওরা কিছু বুঝে না, মানে রোট লার্নিং বা মেমোরাইজেশন যাই বলেন, তো এটা এখানে কিছু ওরা কিন্তু বুঝে না। হ্যাঁ, তো মানে না বুঝে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে নেবে। হ্যাঁ, বা বুঝেও মুখস্থ করতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু এটা ধরা হয় যে না বুঝে। যেমন প্রাইমারি লেভেলে যখন আমাদেরকে মানে কবিতা মুখস্থ করতে দেওয়া হয়, তখন কিন্তু আমরা বুঝতে চাই না অত কিছু, আমরা শুধুমাত্র মুখস্থ করে টিচারদের সামনে ওই চোখ বন্ধ করে নিলাম বা জানলার দিকে তাকিয়ে শুধুমাত্র বলেই যাচ্ছি, মানে যে কোনো জিনিস আমরা বলেই যাচ্ছি। তো এই যে মুখস্থ লেভেল, এই মুখস্থটা প্রাইমারি লেভেলে কি করা হয়, যে টিচার যে কোনো টিচার প্রাইমারি লেভেলে স্টুডেন্টদেরকে বোঝানোর চাইতে মুখস্থ বিদ্যার উপরে ধ্যান বেশি দেয়। স্টুডেন্টদের শুধু বলে এটা মুখস্থ করে নিয়ে আসবি রে, বুঝতে কিন্তু বলে না। হ্যাঁ, তো যখন শুধুমাত্র মুখস্থ করার কথা আসবে তখন সেটা হবে মেমোরি লেভেল। মানে মুখস্থ বিদ্যাতে আপনি কতটা বুঝতে পারছেন এটা ম্যাটার করে না, আপনি কতটা মনে রাখতে পারছেন এটা ম্যাটার করে। মানে আপনি শুধু অন্ধ হয়ে আপনি মনে রাখুন করতে শুরু করুন, বাস এমন করেন আমরা। মানে পরীক্ষার সময় আমি অনেকে দেখেছি যে ওরা ওয়াশরুমে যাবে তবু কোশ্চেন মনে করছে, দিয়ে ওয়াশরুমে ব্রাশ করতে করতে কিছু ভুলে গেছে, রুমে এসে খাতাটা দেখে চলে গেল। ঠিক আছে, আমি অনেককে দেখেছি এরকম। মানে আমি ক্লাস 10-এ যখন আমি মিশনে ছিলাম তখন আমি দেখেছি, বা মানে অনেক জায়গায় দেখেছি আমি, যে এরা এরকম করে। আমি কি রে বাবা, এমন করে, এমন কেন করে এরা? মানে যে কোনো জিনিস রিডিং মানে যখন মুখস্থ করে কিনা, আর বিশেষ করে মানে আপনারা মেয়ে, তবু আমরা বলছি যে মানে মেয়েদের এটা বেশি হয়। মেয়েরা দাড়ি কমা পর্যন্ত করে। আমার সাথে আমার কাকাতো বোন পড়তো, তো আমার কাকাতো বোন মিডিল একটা কমা ভুলে গেছে। তো ওই কমাটা ভুলে গেছে কিনা, তারপর আর কি হবে বুঝতে পারছে না। আর ফরচুনেটলি ওই দিন সিট আমার পাশেই পড়েছে ওর। আমি আমাকে বলছে যে কি এটা, আরে ওই জায়গাটা আমি বুঝতে পারছি না। আমি বলছি তো লিখ, তুই তোর সব ঠিক আছে, মনে আছে তো লিখ। বলছে না ওখানে কমাটা হবে কি হবে না ভুলে গেছি, কমাটা দিব ওখানে। বলছে না দাঁড়িয়ে আছে, না ফুল মানে ইয়ে আছে, সেমিকোলন আছে। যা বাবা, আমি টেনশনে পড়ে গেলাম। আমি বলছি আমি তো এটা জানি না যে কমা ছিল নাকি সেমিকোলন ছিল। আমি দিয়ে দিই যে কোনো একটাতে, তারপরে শুরু কর। যে বলছে আমি মনে করতে পারছি না, যে তারপরের ওয়ার্ডটা ওকে বললাম যে হ্যাঁ এই ওয়ার্ডটা হবে, দিয়ে আবার ও ঠিক লিখে দিল। হ্যাঁ, তো এই যে জিনিস মানে দাড়ি কমা কিছু ছাড়বে না, সব কিছু না বুঝে শুনেও ও মুখস্থ করে নিবে। সেই জিনিসটাকে বলে মেমোরি লেভেল। ঠিক আছে, তো যখন কোন টিচার মেমোরি লেভেলে মানে শুধুমাত্র স্টুডেন্টদেরকে মুখস্থ বিদ্যার উপরে জোর দেওয়া হবে, মানে মুখস্থ করতে শেখাবে, মুখস্থ করার জন্য ফোর্স করবে, মুখস্থ বিদ্যাতে এমফাসাইজ করবে, রোট মেমোরিতে এমফাসাইজ করবে, মেমোরাইজেশনের এমফাসাইজ করবে, রাক্টাফিকেশন এমফাসাইজ করবে, তখন সেই ধরনের টিচিং কে বলা হয় মেমোরি লেভেল টিচিং। এবার মেমোরি লেভেল টিচিং এ যখন আমাদেরকে এসে টাইপ কোশ্চেন জিজ্ঞেস করা হয়, বললো যে যাহা জানো তাহা লিখো,
জাহাঙ্গীরের রাজত্বকাল সম্বন্ধে যাহা জানো তাহা লিখো, এরকম ভাবে কোশ্চেন করে না, বলে না আমাদেরকে বলা হয়। বা এমন বলে দেবে হিস্ট্রিতে গঙ্গা নদীর ওপরে যাহা জানো তাহা লিখো, এভাবে আমাদেরকে কোশ্চেন করা হয়। তো এইটা হলো মানে আমি যা জানি, আমি মানে যা মুখস্থ করে এসেছি, শুধু পরীক্ষা হলে গিয়ে মানে উল্টি করে দেওয়া, ভমিটিং করে দেওয়া, বমি করে দেওয়া, যা মানে পেটে বাড়িতে সেটা শুধু বের করে করে কপিতে মানে খাতাতে রাখো, কলমের মাধ্যমে সেগুলো মানে লিখতে থাকো। এই জিনিসটা হচ্ছে মানে মেমোরি লেভেল। কিন্তু যদি এটাই বলে দেয় যে আচ্ছা গঙ্গা নদীর মানে গঙ্গা নদী ভাগীরথী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, কিন্তু গঙ্গা নদীর কোন একটা পাহাড়কে সঙ্গম বলা হয়, তাহলে ওই সঙ্গম এলাকাটা কোথায়, গঙ্গা নদী কোথায় সঙ্গম বলা হয়? এই ধরনের কোশ্চেন যখন করে দিবে না, তখন মানে স্ক্রু ঢিল হয়ে যাবে, আমাদের মাথায় স্ক্রু ঢিল হয়ে যাবে, আমাদের মাথা খারাপ। এত বড় বড় নোটস মুখস্থ করে নিলাম, কিন্তু গঙ্গা নদীর সঙ্গম স্থল কোনটাকে বলা হয়, মানে গঙ্গা নদীর কোন একটা পার্ট আছে সেটাকে সঙ্গম বলা হয়। আরে আল্লাহ, আরে বাবা, কোথায় 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 আছে খুঁজতে মাথা খারাপ। এর জন্য কিন্তু আমাকে মানে বুঝে শুনে এবং ভেবে পড়তে হবে। তাই অবজেক্টিভ টাইপ যখন কোয়েশ্চেন করবো কিনা, তখন আপনার মুখস্থ বিদ্যা কাজে লাগবে না, আপনার ভাবনা চিন্তা, আপনি কতটা বুঝে পড়েছেন, আপনি কতটা মনে রাখতে মানে আপনি ফ্যাক্টস গুলো কতটা মনে রেখেছেন, সেটাই ম্যাটার্স আ লট। আপনার মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে না। তাই মেমোরি লেভেলে যখন পড়ানো হয়, তো টিচার বড় বড় কোয়েশ্চেন জিজ্ঞেস করবে আপনাকে, ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করবে না, কারণ ছোট ছোট কোশ্চেনে আপনাকে বুঝে শুনে পড়তে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। তো এই ধরনের টিচিং কে মেমোরি লেভেল টিচিং বলা হয়। আর মেমোরি লেভেল টিচিং এলিমেন্টারি এডুকেশনের জন্য মানে ভালো। এলিমেন্টারি এডুকেশন ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত এলিমেন্টারি এডুকেশন বলা হয়, ঠিক আছে। 9-10 কে সেকেন্ডারি এডুকেশন বলা হয়, 11-12 কে হায়ার সেকেন্ডারি এডুকেশন বলা হয়। তো এলিমেন্টারি এডুকেশন মানে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত এলিমেন্টারি মেমোরাইজেশন মানে মেমোরি লেভেল টিচিংটা করানো হয়, তারপরে মেমোরি লেভেল টিচিংটা করানো হয় না জেনারেলি, মানে তার সাথে সাথে আরো কিছু করানো হয়। ওকে, এবার মেমোরি লেভেল টিচিং এর ব্যাপারে যেগুলো ফ্যাক্টস, এগুলো জানুন, তারপর আপনাদের কাছে আসবো আমি। মেমোরি লেভেল টিচিং এর প্রোপাউন্ডার কে বলুন, কে বলবেন? মেমোরি লেভেল টিচিং এর প্রোপাউন্ডার হলেন হার্ভার্ড। ওকে জি, মেমোরি লেভেল টিচিং এর প্রোপাউন্ডার হলেন হার্ভার্ড। ওকে, এবার মেমোরি লেভেল টিচিং এ কোন ধরনের কোয়েশ্চেন্স গুলো জিজ্ঞেস করা হয়? এসে টাইপ কোয়েশ্চেন, ঠিক আছে, এসে টাইপ কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। মেমোরি লেভেল টিচিং যেটা আছে, এটা কোন লেভেলের জন্য মানে ভালো, উপযুক্ত? স্যার এলিমেন্টারি এডুকেশন ক্লাস 1 to 8। আচ্ছা, ক্লাস 1 to 8 এলিমেন্টারি এডুকেশন, তাই তো? ইউজফুল ফর এলিমেন্টারি লেভেল। স্যার এটা এই এখানে তো স্যার জিনিসগুলো হলো, বলুন স্যার এখানে কে তো বলছেন, কি শুধুমাত্র বলছেন? এসে স্যার পারমিতা সিং বলছি যে এখানে তো হ্যাঁ স্যার বলুন। শুধু যে এসে টাইপ কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় তা না, এখানে তো ওরালও থাকে, রিটেন টাইপ কোয়েশ্চেনও থাকে, যেহেতু মেমোরি বেসড। ঠিক আছে, কথাটা বুঝে গেলাম আপনার। আমি এটা বলুন যে পারমিতা শীল, আপনাকে বললাম যে গঙ্গা নদীর আপনার ইন্টারভিউ নিচ্ছি, ধরুন আপনাকে বললাম যে আপনি গঙ্গা নদীর ব্যাপারে বলুন, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এটা কোন ধরনের কোশ্চেন হলো? মানে আপনি যা জানেন তাই বলবেন আমাকে, তাই তো? একদম। যতক্ষণ না পর্যন্ত আমি আপনাকে থামতে বলবো ততক্ষণ থামবেন না, মানে যা মুখস্থ করে এসেছেন তাই বলবেন। তো এটা আপনার এসে লেভেল টাইপ কোশ্চেন হলো না? এবার যদি এটাই বলি আপনাকে যে বলি যে গঙ্গা নদীর প্রবাহকালে মানে গঙ্গা নদীর কোন একটা জায়গাকে সঙ্গম বলা হয়, ওই সঙ্গম জায়গাটার নাম কি বলুন?
হুম। তাহলে আপনি যা মুখস্থ করে এসেছেন তা বলবেন আমাকে, না না। এক্সাক্ট নামটা বলবেন, জায়গাটার নাম বলবেন। হ্যাঁ স্যার, তাহলে এটা তো ওরাল বলুন টাইপ হয়ে বলুন গেল। জায়গা- আমি আমি আসবো, আপনার কোশ্চেন আসবো। আপনি বলুন, অ্যান্সার বলুন আপনি। কি স্যার, আর একবার সঙ্গম বলুন। কোন এলাকাটা বলা হয়? গঙ্গা নদীর প্রবাহকাল আছে, হ্যাঁ ঠিক আছে? তো হ্যাঁ গঙ্গা স্যার। নদীর প্রবাহ পথে কোন এক জায়গাকে সঙ্গম বলা হয়। ওই সঙ্গম জায়গাটার নাম কি? উম, স্যার জানি না স্যার ঠিক। জানলেন না, ঠিক আছে, কথার কথা। আপনি জানলেন না, কোনো প্রবলেম নেই। এবার আপনাকে কোশ্চেন করলাম যে গঙ্গা নদীর সম্বন্ধে আপনি বলুন। হ্যাঁ স্যার। বলুন বলুন বলুন। গঙ্গা নদী যেমন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তা এর হুম। গতিপথটা ঠিক মনে নেই স্যার, এক্স্যাক্টলি ভুল হয়ে যেতে পারে। যাই হোক, এর এসব উপনদী, ঘটনা হচ্ছে শাখা যে নদী। হ্যাঁ স্যার। হুম, হুম। মানে এটা বললাম যে আমি আপনাকে যখন বললাম যে গঙ্গা নদীর সম্বন্ধে একটা যখন জেনারেল কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, তখন কিন্তু আপনি ঠিক বলতে শুরু করে দিলেন, ঠিক আছে? কারণ আপনার নলেজ আছে ওই সম্বন্ধে। হ্যাঁ, এবার আপনার এই সম্বন্ধেও নলেজ আছে, কিন্তু আপনি ওরকম ক্রিটিক্যালি পড়েননি, ঠিক আছে? তো এটা ছিল অবজেক্টিভ টাইপ কোশ্চেন, যে কোন জায়গাটাকে সঙ্গম বলা হয়। মানে একটাই কোশ্চেন করেছে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন। এর জন্য আপনার মুখস্থ বিদ্যা কিন্তু কাজে আসবে না। তো এটা আপনাকে মুখে জিজ্ঞেস করলাম, তাই এটা ওরাল হয়ে গেল। এটাকে যদি আমি আপনাকে লিখতে বলি, তাহলে রিটার্ন হয়ে গেল। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। পার্থক্যটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ একদম একদম স্যার। ওকে। গঙ্গা নদীর সঙ্গম বলা হয় প্রয়াগরাজ, এলাহাবাদে। আচ্ছা আচ্ছা। আমরা ওখান দিয়ে, মানে আমরা যখন জানতাম আসি না স্যার, বা যাই, জানলাম। আমি যখন বাড়ি যাই বা আসি, তখন মানে ওর উপর দিয়েই যাওয়া আসা হয় আমাদের। ওই জন্য খুব ভালো করে জানা আছে আচ্ছা। আমাদের। যাই হোক, তো এটা হলো একটা ঘটনা। তো মেমোরি লেভেল টিচিং সম্বন্ধে কারো কোনো কোশ্চেন আছে কি? যদি থাকে তাহলে বলুন, নাহলে আমি নেক্সট মুভ করব। স্যার, হ্যাঁ বলুন। স্যার মেমোরি লেভেলে যে এসআর কানেকশন আছে না একটা, শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো হ্যালো স্যার। স্যার মনে হচ্ছে কোনো কারণে লেফট হয়ে গেছেন। ওকে। না স্যার, আছে তো। শ্রীময় চক্রবর্তী। ও আচ্ছা, আমারটা স্টপ হয়ে গিয়েছিল। ঠিক আছে। শ্রীময় চক্রবর্তী, মাইক ওভার টু ইউ। ইউ ক্যান স্পিক নাও। স্যার আগে কেউ একজন বলছিলেন, উনি বলেনি, তারপর আমি বলছি না। ওকে, পারমিতা শীল। হ্যাঁ স্যার, বলছিলাম যে মেমোরি লেভেলে যে এসআর কানেকশনটা আছে, হ্যাঁ ওটা একটুখানি স্যার বলুন না। মেমোরি লেভেলে এস আর কানেকশন যেটা আছে, এস আর কানেকশন বলতে স্টিমুলাস, এস ফর স্টিমুলাস, আর ফর রেসপন্স, ঠিক আছে? স্টিমুলাস বলতে ইনপুট, আর রেসপন্স বলতে আউটপুট, ঠিক আছে? মানে আপনি মোবাইলে, আমার ল্যাপটপে আমি পড়াচ্ছি আপনাদেরকে, তো ল্যাপটপে যা চ্যাট বক্সে যখন লিখছি, তখন আমি যা ইনপুট করছি, আপনারা আউটপুট চ্যাট বক্সে দেখতে পাচ্ছেন। ওই রকমই আমি যা রুমে খেয়েছি, মানে বইয়ের পাতা টাতা ছিঁড়ে যা খেয়ে এসেছি না, মানে আপনাদের পড়ানোর আগে বইয়ের খাতার সব পাতা টাতা খেয়ে নিয়েছি আমি। ওই পাতাগুলো এখন বের করে করে আপনাদের সামনে রাখছি, ঠিক আছে? তো আমার স্টিমুলাসটা ছিল ওই বইয়ের পাতা, খাতা, মানে খাতার পাতা যা আমি পেটে ভরেছি মুখ দিয়ে, সেগুলো হলো স্টিমুলাস, মানে খাওয়ার, মানে ইনপুট। এখন আপনাদের সামনে বলছি এগুলো, আপনাদেরকে ওই পাতাগুলো বের করে করে রাখছি আপনাদের সামনে, জাস্ট যা মানে স্যার খেয়েছি। ধরুন, কোনো একটা, মানে আমি ধরুন কোনো একটা বিষয় স্যার পড়েছি, মানে যেটা আমি মেমোরিতে স্টোর করেছি, এটা হচ্ছে আমার কাছে স্টিমুলাস। আর Yes, যখন সেই stimulus. জিনিসটাকে আমি এক্সপ্রেস করছি কারোর কাছে, সেটা হচ্ছে আমার রেসপন্স। Yes. ইনপুট আর আউটপুট। ঠিক আছে। বুঝা গেছে? ইয়েস। হ্যাঁ হ্যাঁ। ওভার টু ইউ, শ্রীময় চক্রবর্তী।
হ্যাঁ স্যার, বলছি আমরা যখন কোনো সাল মনে রাখি, মানে খ্রিস্টাব্দ, মানে এই সমস্ত কিছু যখন মনে রাখি, তখন তাহলে স্যার এটা কি মেমোরি লেভেল অফ মেমোরি টিচিং লেভেল, হবে? মেমোরি লেভেল। আচ্ছা স্যার, এমনও তো হয় যে অনেক সময় যে মানে মুখস্থ, মানে আমরা মনে রাখিটা এরকম ভাবে যে ঘটনাগুলোর সাথে সাথে, মানে মুখস্থ না করে, মানে সালগুলো ঘটনাগুলোর সাথে সাথে মনে রাখে। এক্স্যাক্টলি, জাস্ট হোল্ড। আপনার এই কোশ্চেনটা সব লাস্ট টাইম অ্যান্সার করব। আচ্ছা স্যার। ওকে, আপনার এই কোশ্চেনটা সব লাস্টে হোল্ড অ্যান্সার করবো আমি। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল হচ্ছে মানে আপনাদেরকে পারমিতা শিল্প যে কোশ্চেনটা করলাম যে গঙ্গা নদীর প্রবাহ পথ আলোচনা করো। এখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে এসে আমি কি করব, শুধুমাত্র মুখস্থটা করব না, আমি মুখস্থ করব কিন্তু ওকে মানে গঙ্গা নদীর প্রবাহ পথটা আমি বুঝে শুনে মুখস্থ করব। যে গঙ্গা নদী যে উৎপত্তি হয়েছে হিমালয়ের গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে, এই হিমবাহটা কি জিনিস, এই গঙ্গোত্রীর হিমবাহ, এই গঙ্গোত্রী আছে কোথায়, এই হিমালয়ের পাহাড়টা আছে কোথায়, মানে কোন স্টেটে আছে, কোন কান্ট্রিতে আছে, কিভাবে ও বয়ে আসছে, ও কোন কোন রাজ্যকে অতিক্রম করে আসছে, এই জিনিসগুলো আমি মনেও রাখবো প্লাস বুঝবো, মানে বুঝে মুখস্থ করব। যদি ওর ভিতর থেকে ডিপ লেভেলের কোনো কোয়েশ্চেন করা হয় তাহলে সেই কোয়েশ্চেন গুলোরও অ্যান্সার করব আমি। হ্যাঁ, যে ওর কোন জায়গায় বাঁক নিয়েছে, কোন জায়গায় প্লেন এরিয়াতে এলো, কতটুকু পাহাড়ি এলাকায় ছিল গঙ্গা নদী, ঠিক আছে, কখন কখন এর প্রবাহ পথটা হলো, এর বদ্বীপটা কোথায়, এর বদ্বীপ যদি সুন্দরবন হয় তাহলে সুন্দরবনের এরিয়াটা কত বড়, সুন্দরবন কোন ডিস্ট্রিক্টে আছে, কোন স্টেটে আছে, সুন্দরবন বিশ্বের মধ্যে কত নাম্বার বদ্বীপ, এই সমস্ত জিনিসগুলোও আমি সাথে সাথে বুঝবো এবং মনে রাখবো। শুধু এটা বলবো না গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, ভারতের উত্তরাখণ্ড স্টেটে এই হিমালয় পাহাড় আছে, সেখান থেকে উৎপত্তি হয়ে গঙ্গা নদী উত্তরাখণ্ড, ইউপি, বিহার হয়ে বেঙ্গলের মধ্য দিয়ে সুন্দরবন বদ্বীপ হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এভাবে পড়বো না আমরা, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এইভাবে পড়বো না স্যার তাহলে তো আমরা এটা, হ্যাঁ স্যার, স্যার তাহলে তো আমরা জিওগ্রাফিতে যে ম্যাপ পয়েন্টিং গুলো করি ওটা তো পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং লেভেলেই আসছে। অফকোর্স, এটা আপনাকে বুঝে করতে হবে। এমন নয় মানে যে একদম শুরু করলাম ওর থেকে শুরু করে হিমবাহ মানেই জানি না আর পড়েই যাচ্ছি হিমবাহ 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 থেকে উৎপন্ন হয়েছে। আরে বাবা, হিমবাহটা কি বলুন? আপনি সিএসসি তে যখন যাবেন তখন আপনাকে এই ধরনের কোশ্চেন করা হবে, থোড়ি বলে দিবে আপনাকে। আমাকে কোশ্চেন করা হয়েছিল যে স্যাম্পল, আমি বললাম যে স্যাম্পল সাইজ শুড বি ইনক্রিজড টু ডিক্রিজ দ্য স্যাম্পলিং এরর। আমাকে বলছে মানে সাইজ অফ দ্য স্যাম্পল আর স্যাম্পল অফ সাইজ মানে কি বলুন, ডিফারেন্ট বলুন আমাকে। এইভাবে কোশ্চেন করেছে। তা আপনাকে কোশ্চেন এইভাবে করবে যে কোথা থেকে উৎপন্ন হয়েছে, আপনাকে বলবে, আপনি যখনই বলেন গঙ্গোত্রীর হিমবাহ থেকে তখন বলবে আচ্ছা হিমবাহ মানে কি বলুন তো। এবার হিমবাহ বলবেন, গ্লাসিয়ার বলবেন ইংলিশে, তখন বলবেন যে সব পৃথিবীর সবথেকে বড় গ্লাসিয়ার কোথায় আছে বলুন তো। আপনাকে টেনে নিয়ে যাবে ওদের ফিল্ডে। তো ওই জন্য আপনাকে বুঝে পড়তে হবে। ইচ অ্যান্ড এভরিথিং শুড বি ক্লিয়ার ইন ইউর মাইন্ড, দেন অনলি ইট উইল বি আ ইফেক্টিভ লার্নিং। ওকে, সো আপনি যখন গঙ্গা নদীর প্রবাহ পথ পড়বেন তখন সেটা মুখস্থ করবেন প্লাস বুঝে মুখস্থ করবেন। এমন নয় যে কান হাফেজের মতো মুখস্থ করে নিলেন, অন্ধের মতো মুখস্থ করে নিলেন। ঠিক আছে, চোখ বন্ধ করে আপনাকে বলতে হবে। আপনাকে যেখানে কাউন্টার কোয়েশ্চেন করা হয় সেখানেও যেন বুঝতে পারা যায়। এটা হলো একটা। সেকেন্ড কথা হচ্ছে যে আপনাকে যে টেক্সট, মানে আপনাকে কোন একটা টেক্সট বলা হয়েছে যে এই টেক্সটটাকে আপনি মুখস্থ করুন, তো সেই টেক্সটে যা লেখা আছে তা আপনি মনে রাখবেন, সাথে সাথে আপনি ওই টেক্সট থেকে কি বুঝলেন সেটাও মনে রাখবেন। তো এই জিনিসটাকে বলা হয় আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। এবার আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর ফ্যাক্টস গুলোতে আসি। এর প্রোপাউন্ডার কে বলুন? মরিসন। স্যার মরিসন। প্রোপাউন্ডার হলেন মরিসন। ওকে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যেটা পাপিয়া অধিকারী অলরেডি লিখে দিয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে ফ্যাক্টস মানে যেটা আছে ওটাও মুখস্থ করতে হবে, প্লাস
আপনার যে আন্ডারস্ট্যান্ডিং, আপনার যে বোঝার ক্ষমতা, আপনার যে বোঝার অ্যাবিলিটি, সেই জিনিসটাও লাগবে। তাই একে মানে আন্ডারস্ট্যান্ডিং বা ইনসাইটস বলা হয়। ইনসাইটস মানে আপনার নজরিয়া, আপনার পারসেপশন, আপনার ধ্যান ধারণা, সেটাও লাগবে। বুঝতে পেরেছেন? আপনি মানে সেম মানে জিনিস আপনি একভাবে মনে রাখবেন, আমি অন্যভাবে মনে রাখবো। আপনি একভাবে বুঝবেন, আমি অন্যভাবে বুঝবো। ঠিক আছে? এটা বুঝার ক্ষমতা, মানে এটা আপনাদের কুদরাতি, মানে এটা উপরওয়ালা আপনাদের মানে আমাদের মধ্যে সেট করে দিয়েছে যে কার কতটা লেভেল হবে বুঝার। ঠিক আছে? তো একজন টিচার যখন আপনাকে শেখাবে যে আপনি কিভাবে মুখস্থ করবেন প্লাস বুঝে মুখস্থ করবেন, তখন একজন টিচার যখন এটা শেখাবে আপনাকে যে আপনি বুঝে কিভাবে মুখস্থ করবেন, সেই লেভেল মানে সেই লেভেল, সেই স্টেজটাকে বলা হয় আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। ওকে, আপনাদের একটা কোয়েশ্চেন খুব জিজ্ঞেস করা হয় নেট সেটে, সেটা হচ্ছে যে মেমোরাইজেশন কখন সব থেকে বেশি ইফেক্টিভ হবে, মানে মুখস্থ বিদ্যা কখন সব থেকে বেশি ইফেক্টিভ হবে। ওখানে একটা অপশন পাবেন যে মেমোরাইজেশন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, মেমোরাইজেশন উইথ আন্ডারস্ট্যান্ডিং, এইভাবে মানে 4টে অপশন পাবেন। তো যেটাতে দেখতে পাবেন যে মেমোরাইজ উইথ আন্ডারস্ট্যান্ডিং, মানে বুঝে শুনে মুখস্থ করা, ওটা সব থেকে বেশি ইফেক্টিভ হবে। আপনারা এটা এই কথাটা মনে রাখবেন। এটা গেল আন্ডারস্ট্যান্ডিং লেভেলস অফ টিচিং এর কনসেপ্ট। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং ইউএলটি এর এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলুন আমাকে। স্যার বলুন স্যার। স্যার, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে অ্যাসিমিলেশন অফ কন্টেন্টস এন্ড ইনসাইট বলতে স্যার কি বোঝায়? আপনি প্রথমে বলুন আমাকে অ্যাসিমিলেশন মানে কি? অ্যাসিমিলেশন মানে হচ্ছে স্যার কোনো একটা বিষয়ের সম্পর্ক বা কোনো একটা কিছুর মিশ্রণ বা মিল। মিশ্রণ বলতে পারেন, মিশ্রণ বলতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, মিশ্রণ তো স্যার অ্যামালগেশনও হয়, যেটা ওটা কি? অ্যামালগামেশন হতে পারে, ইয়েস অ্যামালগামেশন হতে পারে। আপনি সবজি রান্না করেন বাড়িতে? হ্যাঁ স্যার। সবজি শুধুমাত্র বেগুন রান্না করলে, বেগুন দিয়ে দিলাম আপনাকে, আর কিচ্ছু দিলাম না, জল মশলা কিছুই দিলাম না, পারবেন সবজিটা রান্না হবে? না। খেতে পারবেন? পারবেন না, ভালো লাগবে না খেতে। ঠিক আছে? তো যখন আপনি সবজির সাথে মানে বেগুনের সাথে আলু মেশাবেন, ছোট মাছ মিশিয়ে দেবেন, তারপরে মশলা দেবেন, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, তারপরে জিরা, সবকিছু দেবেন না, তখন টেস্টি হয় মানে সবজিটা। ঠিক আছে? মানে সবকিছু যখন মিক্স করে দেবেন তখন সেটা খুব টেস্টি হয়। আচ্ছা, ছাঁচড়া খেয়েছেন? ছাঁচড়া? না স্যার। হ্যাঁ স্যার, সমস্ত তরকারি একসাথে মিশিয়ে রান্না করা হয়। এক্স্যাক্টলি। আমাদের দিকে খেয়েছি স্যার। মানে আমি বিয়েতে যাই, তো আমাদের দিকে মানে গ্রামে বিয়েতে আমার যদিও ভাগ্যে খুব কম জোটে আমার মানে বিয়ে অ্যাটেন্ড করা, তো বিয়েতে বা মানে শ্রাদ্ধতে বা আরো কিছুতে যাই আমি। কারণ আমি মানে আমার এলাকাটা পুরো মানে বেশি মানে কি বলবো, আমরা মুসলমান, ওই আমার গ্রামে খুব বেশি মানে 10 থেকে 12 ঘর আছে, বাকি সবাই ওরা 10 থেকে 15 হাজার ঘর। হ্যাঁ, তো ওনাদের সাথে আমাদের খুব ভালো হয়। আর আমাদের ওখানে যেটা কালী পুজো হয় সেটা বিশাল উঁচু, বিশাল উঁচু, মানে 22 ফুট বলে। হ্যাঁ, তো আমরা যাই, তো ওদের মধ্যে যখন খেতে যাই, আমাদের মধ্যে একটু ছাঁচড়াটা কম হয়। তো ছাঁচড়া যখন খেতে যাই তো খুব মজা লাগে, মিষ্টি লাগে, মানে খুব ভালো লাগে ছাঁচড়া খেতে। কেন জানেন? ছাঁচড়া অনেক কিছু, ডাঁটা পাবেন, পটল পাবেন, বেগুন পাবেন, ভেন্ডি পাবেন, আলু পাবেন, সব কিছু দিবে আর মশলা দিবে, দেখ খুব সুন্দর লাগে খেতে। ওই রকমই মানে অ্যাসিমিলেশন মানে হলো একঠা করে দেওয়া, গ্যাদারিং করা, অ্যামালগামেশন করা, মিক্স আপ করা, মিশ্রণ করা সেই জিনিসটাকে। তো এখানে বলা হয়েছে অ্যাসিমিলেশন অফ ফ্যাক্টস অ্যান্ড ইনসাইটস, মানে আপনাকে যেটা বলা হয়েছে সেটাও করবেন, প্লাস আপনি কি মানে বুঝলেন, মানে আপনার ইনসাইট, মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং, সেটাও ওখানে দিয়ে দিলেন। তো সেটা একটা নয়া রূপ, মানে একটা নিউ রূপ নেবে। ঠিক আছে? এবার পারমিতাশীল আমাকে বলুন যে আপনাকে ধরুন কোন একটা টপিক দিলাম পড়তে, হ্যাঁ, এবার মানে আর আমাকেও দিল আমার টিচার,
ধরুন যে নাসির ভাই আমাদের টিচার আর আমাদের কোন একটা টপিক দিল, এবার টপিকটা আমি শুধুমাত্র আমাকে যেটুকু দিয়েছে সেটুকু মুখস্থ করে চলে গেছি, আর নাসির ভাইকে বিন্দাস একদম উইদাউট দাড়ি ফুল স্টপ কমা সবকিছু আমি শুনিয়ে দিলাম। আর পারমিতা শীল কি করে চালাকি করে যে ও বলেছে যে স্যার মানে আমি মানে ও মুখস্থ তো শোনালোই, প্লাস ও বলল স্যার আমি এখান থেকে এই জিনিসটা বুঝতে পেরেছি, মানে ওর নিজেরও থটস ওখানে ঢুকিয়ে দিল, মানে ইনকর্পোরেট করে দিল, ইংলিশ যেটাকে ইনকর্পোরেট বলে, ঠিক আছে, ইনকালকেট করে দিল, মানে ওখানে মিলিয়ে দিল নিজের থটসটাও। তো কারটা অরিজিনাল হবে, কারটা বেশি পছন্দ করবে নাসির স্যার বলুন পারমিতা শীল? স্যার আমারটা। অফকোর্স আপনারটা করবে, কারণ আপনি নিজের অ্যাবিলিটি, নিজের কাবিলিয়াত, নিজের সালাহিয়াত, নিজের ক্যাপাসিটি, নিজের ক্যাপাবিলিটি, নিজের স্কিলস, নিজের ক্ষমতা, নিজের ক্ষমতা সবকিছু আপনি মিক্স করে দিয়েছেন, সেটাকে আপনি নিউ করে দিয়েছেন, একটা অরিজিনাল বানিয়ে দিয়েছেন। আর আমারটা গতানুগতিক, ট্র্যাডিশনাল, ওল্ড। তো তাই আমারটা কেউ চয়েস করবে না, সবাই একটু গতানুগতিক, কেউ চয়েস করে না, কেউ একটু নিউ একটু আলাদা এইভাবে বলে, ঠিক আছে? তো তাই আপনারটা চয়েস করবে। তো এই জিনিসটাকে বলা হয় অ্যাসিমিলেশন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, বুঝা গেছে? কারো কিছু আর কোনো প্রবলেম, কারো কিছু বলুন? হ্যাঁ স্যার, মেমোরি লেভেলে যেমন আমরা দেখলাম এসে টাইপ কোয়েশ্চেনের বা এসে টাইপ এক্সামিনেশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, সেরকম আন্ডারস্ট্যান্ডিং লেভেলে এটা কিসের জন্য অ্যাপ্লিকেবল? তাহলে কি অবজেক্টিভেও আন্ডারস্ট্যান্ডিং লেভেল অ্যাপ্লাই হতে পারে? আন্ডারস্ট্যান্ডিং লেভেল যখন আপনাকে জিজ্ঞেস করা হবে তখন এসে টাইপ হবে প্লাস শর্ট অ্যান্সার টাইপ, আচ্ছা মানে যেখানে ওয়ার্ড লিমিট থাকবে 50, 100, 200, 300। আচ্ছা আচ্ছা, ঠিক শর্ট আছে। অ্যান্সার টাইপ মানে ছোট ছোট অ্যান্সার হয় না, টিকা যেগুলোকে বলে আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো আমাদের এতে ক্লাস 9 8 খুব দিত, আমি তখন বুঝতে পারতাম না, এই বন্ধ হয়ে গেলাম, পরীক্ষা হলে গেলাম, মানে চোখ বন্ধ, শুধু কলম চললো, একদম চললো, তখন স্যার এটা মেমোরি লেভেল হয়ে গেল। তখন মেমোরি লেভেল করতাম, ওই কথাটা বললাম। হ্যাঁ 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 হ্যাঁ। এটা করি না, মানে আমি ক্লাস 7-এ পড়ছি বা 8-এ পড়ছি, তো এটা অটোমেটিক এটা মেমোরি লেভেলই হবে। হ্যাঁ 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 বুঝতে হ্যাঁ পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন বানিয়ে লেখার ব্যাপারটা আসবে তখন চলে আসবে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। হ্যাঁ বুঝতে পেরেছেন? এটা গেল। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে RLT, রিফ্লেকটিভ লেভেলস অফ টিচিং। রিফ্লেকটিভ লেভেলস অফ টিচিং এ আপনাকে কোন একটা টেক্সট দেওয়া হলো, সেই টেক্সটটা পড়বেন, সেই টেক্সটটা মুখস্থ করবেন, সেই টেক্সট থেকে আপনি কি মানে সেই টেক্সট পড়ে আপনি কি বুঝলেন সেটাও বলবেন। এবার আপনি যদি রাইটার হতেন তাহলে আপনি এক্সট্রা ভাবে, মানে যেটা টেক্সটে ইমপ্লাইড নাই, মানে টেক্সটের মধ্যে অন্তর্নিহিত নাই যে মিনিংটা, তাছাড়াও আপনি কি বলতে চাইছেন এক্সট্রা ভাবে আপনার নিজের ব্যাপারে, মানে আপনি নিজে থেকে কি বলতে চাইছেন, সেই যখন জিনিসটা হবে তখন সেটাকে বলা হয় RLT, রিফ্লেকটিভ লেভেলস অফ টিচিং। রিফ্লেকটিভ মানে রিফ্লেকশন দেওয়া, রিফ্লেকশন মানে যে হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে আপনি কি বুঝতে চাইছেন। আপনাদেরকে ইংলিশে যখন কোয়েশ্চেন করা হয় তখন আপনাদেরকে বলবে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ডেকার্থ, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট স্পিনোজা। তো এইভাবে যখন কোয়েশ্চেন করা হয় তখন আপনাকে বলবে যে আপনার ওপিনিয়ন কি, গিভ ইউর ওপিনিয়ন, গিভ ইউর রেসপন্স, ক্রিটিক্যালি অ্যানালাইজ, এই ধরনের কোয়েশ্চন মানে কথা যখন আসবে তখন আপনাকে মানে স্পিনোজা যেটা বলেছেন, মানে উনার স্পিনোজা বা ডেকার যে থিওরি দিয়েছে, যে ওই থিওরিটাকে আপনি লিখবেন যে স্পিনোজা এই থিওরিটা দিয়েছেন, স্পিনোজার এই থিওরিতে এই জিনিসগুলো বলা হয়েছে, কিন্তু আমি যদি স্পিনোজার জায়গাতে হতাম তাহলে আমি আর এই জিনিসগুলোকে অ্যাড করতাম বা এই জিনিসগুলোকে ছেঁটে ফেলতাম। তাহলে কি আপনার নিজের পারসেপশন ওখানে দিলেন, টেক্সটে কি লেখা আছে ওটা ছাড়াও। তো এই জিনিসটাকে বলে রিফ্লেকটিভ লেভেলস অফ টিচিং। ওকে, এবার আপনাদের অনেকের মনে একটা কোশ্চেন আসবে এখন যে স্যার তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেল আর রিফ্লেকটিভ লেভেলের মধ্যে পার্থক্যটা কি? তো এই পার্থক্যটা হচ্ছে এটাই যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আপনি ওটা পড়বেন, মুখস্থ করবেন প্লাস বুঝবেন, আর যেটা টেক্সটে লেখা আছে শুধুমাত্র ওটাই বুঝবেন, টেক্সটের বাইরে কি হতে পারে এটা বুঝবেন না। কিন্তু RLT, রিফ্লেকটিভ লেভেলস অফ টিচিং এ
আপনি মুখস্থ করবেন, টেক্সটে কি বলা আছে ওটাও বুঝবেন, টেক্সটের বাইরে থেকে কি অ্যাড করা যেতে পারে বা টেক্সট থেকে কি ডিলিট করা যেতে পারে সেটাও আপনি বলবেন। তাহলে সেই জিনিসটা হবে রিফ্লেক্টিভ লেভেলস অফ টিচিং। আর রিফ্লেক্টিভ লেভেলস অফ টিচিং এর প্রোপাউন্ডার হলেন হান্ট, অলরেডি রিটেন ইন দ্য চ্যাট বক্স। ওকে, আর রিফ্লেক্টিভ লেভেল টিচিং এ এসে টাইপ কোয়েশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন অ্যান্ড objective type questions. All three types of questions can be asked in reflective levels of teaching. Okay, am I clear to you? Yes, স্যার। শ্রীময়ী চক্রবর্তী বলুন। স্যার বলছি তাহলে তো আমরা অনেক সময় এরকম করি না যে ইউনিভার্সিটি বা কলেজ থেকে বলা হলো যে তোমরা একটু গবেষণা মানে প্রবন্ধ টাইপের লিখে আনতে। প্রবন্ধ তখন তো আমরা বই পড়ি, বই পড়ার পর যেটা যেটা ওখানে লেখা আছে তারপর ওটা লিখলাম, যেটা বুঝলাম তারপর কাটছাট করি। স্যার এটা কি তাহলে এটা মানে এই রিফ্লেকশন লেভেল টিচিং বলা হচ্ছে? হ্যাঁ, আপনি যে বইটা পড়লেন সেই বইটা পড়লেন এবং সেই বইটা থেকে লিখলেন, এবং যে সেই বইটাতে যা কিছু লেখা আছে ওটাকেই শুধু যদি এক্সপ্লেন করেন তাহলে সেটা হবে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। হ্যাঁ, আর এবার যদি আপনি মানে যা লেখা আছে সেটা লিখলেন, মানে মানে ওই লেখাটার মধ্যে যে অন্তর্নিহিত মিনিং সেটা তুলে ধরলেন, এবং আপনি নিজে থেকে কি অ্যাড করতে চাইছেন মানে নিজের আপনার মতামতটা কি সেই মতামতটাও লিখলেন, তখন সেটা হবে রিফ্লেক্টিভ লেভেল। বুঝতে পেরেছেন? তাহলে কি স্যার এটা গবেষণার মানে দিকটা কি চলে যাচ্ছে নাকি? অফকোর্স গবেষণা হলো রিফ্লেক্টিভ লেভেল, গবেষণা পুরোপুরি নিজেরই হয়। হ্যাঁ মানে ওটার জন্যই বলছি, তাহলে তাহলে স্যার এটা গবেষণা লেভেলই যাচ্ছে, তাই তো? অফকোর্স গবেষণা লেভেল মানে রিসার্চ লেভেল। মানে যেমন আমি রিসার্চ স্কলার, আমি রিসার্চ করি, ঠিক আছে, তা আমার রিসার্চ যদি কারো সাথে 12% মানে 12% এর বেশি যদি কারোর সাথে মিলে যায় না, তা আমার থিসিসটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। মানে আমার রিসার্চ বেকার, ক্যান্সেল করে দেবে, বলবে আবার লিখো। ওর সাথে 12% এর বেশি মিলে গেছে, মানে 12% আমাদেরকে দেয়, মানে সুযোগ দেয় কপি করার, তার বেশি কপি করার সুযোগ দেয় না আমাদের। অনুপমা বাউরি, নতুন করে আবার লিখতে হয় না, ওই যে মিলে গেছে ওই জায়গাগুলো চেঞ্জ করতে হয়? মানে দেখুন, মানে আপনি যখন একটা জিনিস চেঞ্জ করতে যাবেন তখন পুরো চেনটা নষ্ট হয়ে যায়, ওই জন্য পুরোটাই মানে কাটছাট করতে হয় আমাদেরকে, মানে ওটা রিডিজাইন করতে হয়। তাহলে স্যার আবার 5 বছর নাকি যায়? না না, 5 বছর কেন লাগবে? আপনি তো কাজ পুরোপুরি করে নিয়েছেন, 2-4 মাস খাটলেই হয়ে যাবে, 2 মাস খাটলেই ওটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনি রিসার্চ করছেন নাকি? না স্যার, করব। আচ্ছা, হোপ ফর দ্য বেস্ট, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। পায়েল দে, কিছু বলছেন না? পায়েল দে, পায়েল দে রাগ করে নিছে আজকে। পাপিয়া অধিকারী গেল আজকে, শেষ পাপিয়া অধিকারী। হ্যাঁ স্যার, কি বলছেন? পায়েল, পাপিয়া বলছি যে পায়েল রেগে আছে প্রচুর। এবার কেন? আমি কি জানি, পায়েল থেকে জিজ্ঞেস করুন। না না না, পাপিয়া, পায়েল রাগ করে না। আচ্ছা, হ্যাঁ বলে দেন। বলছে তো হান্টার হবে প্রোপাউন্ডারটা। হান্টার হবে না, হান্ট হবে, HUNT। হ্যাঁ, আপনার নোটসে দেখলাম হান্টার ছিল, আমিও দেখেছিলাম ওয়েবসাইটে যে তাহলে ভুল লিখেছি আমি। হান্টার যদি লিখে থাকি তাহলে ভুল লিখেছি। ঠিক আছে, ওটা হান্ট হবে, ঠিক আছে। ঠিক আছে, হান্ট হবে ওটা। যদি হান্টার লিখে থাকি তাহলে ভুল লিখেছি আমি, হান্ট হওয়া উচিত। যাই হোক, মানে আমি আবার যখন নোটস দেবো তখন বলে দেবো। ওকে, আচ্ছা স্যার, ওটা ওই প্রিন্টিং মিস্টেক বা টাইপিং এরর হতে পারে। হতে পারে, এনিথিং ক্যান বি পসিবল। কারণ আমিও তো মানুষ, আমিও ভুল করতে পারি। ইয়েস, রুবিনা খাতুন পায়েলদের মাথার উপরে আছে। রুবিনা খাতুন বলুন। কিছু বলার নেই এখন। আচ্ছা, রুবিনা খাতুন পায়েলদের মাথার উপরে কেন? কি দরকার ছিল? ওকে, রুবিনা খাতুন বলুন, কি বুঝতে পারেননি আপনি, বলুন। আজকে প্রথম তো ঠিকঠাক ওই মাঝখানে তো কিছুটা জানা নেই, এই যা বলছেন
কম বেশি বুঝছি, আজকে প্রথম তো। আচ্ছা আচ্ছা, যা যা বলেছি তা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আচ্ছা, পাচ্ছি কম বেশি। ভেরি গুড। কম বেশি পারে, কম কম বেশি দিয়েই মানে হয়ে যাবে। এক সময় কমটাকে রিপ্লেস করে দেওয়া হবে বেশিতে, আস্তে আস্তে হবে, তাই না? হ্যাঁ। হুম। আপনার টোনে মনে হচ্ছে সাউথ বেঙ্গল বাড়ি। না, উত্তর 24 পরগনা। তো সাউথ বেঙ্গলই তো হলো না, আমি সাউথ বেঙ্গল বলেছি, সাউথ 24 পরগনা বলিনি। মানে আপনার কথা টোনে বললাম আমি, যে টোনটা ওই সাউথ স্যার বেঙ্গল। আপনাকে একটা কোশ্চেন করবো। হ্যাঁ বলুন। স্যার আপনার ক্লাস করতে গিয়ে এটা দেখেছি, আপনি গলার টোন শুনে বলে দেন। স্যার কি করে বলে দেন যে কোথায় মানে বাড়ি? না না, আমি এক্সাক্ট বলতে পারি না, আসলে গলার টোন না ভ্যারিয়েশন হয়। আর আমি বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অলমোস্ট প্রত্যেকটা এলাকার স্টুডেন্ট সাথে আমার মানে আছে, মানে কথা বলতে উঠা বসা এরকম একটা ব্যাপার আছে। যে আর বিশেষ করে মুর্শিদাবাদ বর্ধমান, এই দুটো ডিস্ট্রিক্টের তো মানে আমি মানে কোনা কোনার বলে দেবো। যে মুর্শিদাবাদের ধরুন, তো মুর্শিদাবাদের কে বহরমপুর প্রপারের, কে ডোমকলের, কে ইসলামপুরের, কে জাহাঙ্গীর, কে ধুলিয়ান সাইডের, আমি বলে দেবো। আরে বাবা, হ্যাঁ, বাহ। মানে এটা বলা হয় ল্যাঙ্গুয়েজ যখন পড়বেন লিঙ্গুইস্টিক্স, তখন এটা বলা হয় যে এভরি 1 কিলোমিটার ল্যাঙ্গুয়েজের অ্যাকসেন্ট চেঞ্জ হয়। আচ্ছা বুঝতে আচ্ছা। পেরেছেন? মানে আমি মালদা ডিস্ট্রিক্টের আমি বৈষ্ণবনগর থানার, হ্যাঁ, কিন্তু যখন কালিয়াচক থানাতে চলে যাব ওদের টোন আলাদা, কালিয়াচক থানা থেকে সুজাপুর এলাকাতে চলে যাব ওদের টোন আলাদা, এইভাবে হয়। আচ্ছা হম। আর আমি ওই মানে গড়িয়াতেও গেছি আমি, মানে কলকাতাতে। আর যাদবপুরে তো আমি বেশিরভাগ টাইম মানে প্রচুর থাকি ওখানে আমি, যাদবপুরে। মানে বাড়ি যাওয়া মানে 1 সপ্তাহ 10 দিন আমার যাদবপুরে থাকা, এমন হয়। তো যাই হোক, কোন ব্যাপার না এটা। স্যার, স্যার তাহলে বলুন আমি কোথায় থাকি? না, আপনার ওটা আপনার কোথায় থাকেন সেটা বলা যাবে না, মানে মানে আপনার কোন সাইডে? হ্যাঁ টোন দেখে আপনার মানে মোটামুটি বলা যাবে যে হ্যাঁ আপনি এই সাইডের হতে পারেন। কারণ কি জানেন, যে আমি যতই চেষ্টা করি আর্টিফিশিয়ালি যে তামিল হোসেন ভালোভাবে কথা বলবে, কলকাতার মানে বাংলা বলবে, অ্যাকচুয়ালি কলকাতার বাংলাকে আমরা ভালো বাংলা বলি। কলকাতার বা দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনার বর্ধমান, হ্যাঁ, এই মানে 3-4টে ডিস্ট্রিক্ট আছে, এদের বাংলাটা খুব ভালো মনে করি, হ্যাঁ। কিন্তু মানে ওই এলাকার বাংলা আমি যতই চেষ্টা করি, এক সময় না এক সময় আমার নিজের যে আইডেন্টিটি, অরিজিনাল আইডেন্টিটি, ওটা বেরিয়ে আসবে, কিছু করার নাই। বুঝতে পারছেন? এটা ইনস্ট্যান্ট। আপনি এবার যাবেন এই নর্থ বেঙ্গল, বিশেষ করে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার এই সাইডে যাবেন, তো ওরা সব বলবে এই করছো খাইছো। হ্যাঁ না, আর এই বর্মন একজন ছিলেন না, কে বর্মন ছিলেন, তরুণ বর্মন। তো ও কি বলবে, এখনই বললেন যে ছাত্র না বলেও ছাত্র বলছেন। তো এটা মানে আমি খারাপ বলছি না, কিন্তু এটা টোন, মানে এটা অ্যাকচুয়ালি আইডেন্টিটি এটা। আর হ্যাঁ, এটাকে আপনাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। বাংলা ল্যাঙ্গুয়েজ প্রচুর ক্রাইসিসে ভুগছে, তো বাংলা ল্যাঙ্গুয়েজটাকে মানে ক্রাইসিস থেকে তুলে আনতে হবে। আপনারা যে অ্যাকসেন্টে কথা বলেন, সেই অ্যাকসেন্টটা নিয়ে লজ্জা করবেন না, ওই অ্যাকসেন্টটাকে বাঁচিয়ে রাখুন, দরকার আছে বাঁচিয়ে স্যার রাখা। ওইটাই তো আমাদের ঐতিহ্য। ইয়েস, এক্স্যাক্টলি। স্যার আমারটা বললেন তো? আমারটা বললেন না তো? আপনারটা যেটা বললাম, আপনার মানে আমি যে 4টে ডিস্ট্রিক্টের কথা বললাম, আপনি ওই সাইডেরই আছেন। ও আপনার যে ল্যাঙ্গুয়েজের ধরন তাতে। আবার বলুন, আমরা শুনিনি তো। আমি তো স্যার বললাম এটা মেমোরি লেভেলের কোয়েশ্চেন হচ্ছে স্যার। 24 পরগনা, বর্ধমান, কলকাতা, এই মানে এই সাইডেরই পাইল দে। আই থিঙ্ক সো, যতটা ভাবলাম। স্যার এটা তো এমসিকিউ টাইপ হয়ে গেল, আপনি একদম না যেটা ঠিকঠাক সেটা বলুন। ব্যাপারটা হচ্ছে মানে এমন তো নয় যে আমি এক্সাক্ট বলে দিতে পারবো। আর আমি এক্সাক্ট আপনাদেরকে যদিও বলে দিচ্ছি, আমি যে আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করে নিচ্ছি, যে আপনার নাম কি, কোন ক্লাসে পড়ছেন। আমি বিশেষ করে এই ধরনের ক্লাসে কাউকে আমি মানে এটা জিজ্ঞেস করি না, আমি কাউকে ইভেন ক্লাস বা বাড়ি আমি কাউকে জিজ্ঞেস করি না। মানে কোন মানে ওর পার্সোনাল ডিটেলস আমি কোনোদিন যাই না, ইভেন নট বাড়ি আমি জিজ্ঞেস করি না কাউকে।
হ্যাঁ, আপনাদের সাথে অনেকদিন থেকে মানে পড়াচ্ছি বা পরিচয় হয়ে গেছে, তাই আমি জিজ্ঞেস করে নিই মাঝে মধ্যে। বাট স্যার ওই যে আপনি এই দিয়ে কথা বলার কথাটা যে বললেন না, ওটা কিন্তু অনেক সময় স্যার, মানে আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না, আমি সবার ক্ষেত্রেই বলছি, ওটা কিন্তু স্যার অনেক সময় মুর্শিদাবাদের যারা থাকেন তারাও কিন্তু বলে। মুর্শিদাবাদে পাবেন না, আপনি আপনি পাবেন নদিয়াতে, আর আপনি পাবেন দক্ষিণ 24 পরগনার সুন্দরবন সাইডে। না, আমাদের পাশের বাড়িতে একজন আছেন, কাকিমা, ওনার মুর্শিদাবাদে থাকি, এখানে বিয়ে হয়েছে, উনি ওরকম টাইপের কথা বলে, একটু টেনে টেনে কথা বলে স্যার, তাই জন্যই বললাম। বলুন মাম্পি ঘোষ, বলুন। বলছি নদিয়াতে কি বললেন? আমি তো নদিয়া। নদিয়াতে শ করে কথা বলে বেশি। রানাঘাট এলাকা, রানাঘাট সাইডে ওরা শ করে কথা বলে। আচ্ছা আচ্ছা। মানে বেঙ্গলটা আমার, সাউথ বেঙ্গলটা বেশি ঘোরা নর্থ বেঙ্গল থেকে। নর্থ বেঙ্গল আমি যাইনি, দিনাজপুরের পরে যাইনি আর আমি। সাউথ বেঙ্গলে বেশি ঘোরা। যাই হোক, তো ক্লাস মানে বুঝতে পারলেন আপনারা সবাই, মানে সবকিছু মানে কি বলবো, কুক্ষিগত হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, ইয়েস, শ্রীময়ী চক্রবর্তী বলুন। স্যার আপনি বলেছিলেন না ওটা বলবেন, ওই শালের ব্যাপারটা, ওটা কি তাহলে হ্যাঁ বলুন, কি বলছিলেন আপনি কথাটা? ওটা কি তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যাচ্ছে স্যার? কোয়েশ্চেনটা আবার করুন। কোশ্চেনটা ছিল যে আমরা যে শালগুলো মনে রাখি, সেই শালগুলো কখনো কখনো আমরা মুখস্থ, মানে ছোটবেলায় যখন পড়তাম, ইতিহাস যখন পড়তাম তখন পুরো দুলে দুলে মুখস্থ করে নিতাম, কিন্তু যখন একটু বড় হলাম একটা ছকে ফেলে করতাম, যে একটা ঘটনার সাথে এই ঘটনাটার লিঙ্ক, মানে এই ঘটনাটার পরের ঘটনা এটা, তার মানে তার সালটা হচ্ছে অমুক সাল, তারপর পরীক্ষা যেটা আসতো তারপর সেটা আমরা লিখে দিতাম। তাহলে স্যার এটা কি তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেল যাচ্ছে? এক্স্যাক্টলি, এটা যে আপনি করলেন, মানে রিলেট করলেন, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। হ্যাঁ, এটা যে আপনি রিলেট করলেন কোন একটা ঘটনার সাথে। আপনাকে একটা লাইভ এক্সাম্পল দিই। ক্যালকাটা ইউনিভার্সিটি কবে এস্টাবলিশড হয়েছিল জানা আছে আপনাদের কারো? 1800। ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলছি, হিন্দু কলেজ নয়, না ভুলে গেছি। কলেজ বলছি না। কারো জানা আছে ক্যালকাটা ইউনিভার্সিটির ইয়ার অফ এস্টাবলিশমেন্ট? ক্যালকাটা ইউনিভার্সিটি এস্টাবলিশড হয়েছিল 1857 সালের 24 জানুয়ারি। ফাউন্ডেশন স্টোন লেট ডাউন করা হয়েছিল। আর ক্যালকাটা ইউনিভার্সিটি মানে উডস ডিসপ্যাচ 1854, উডস ডিসপ্যাচ এটা বলা হয়েছিল যে 3 ইউনিভার্সিটিজ, ক্যালকাটা, মাদ্রাজ আর মুম্বাই, ওকে, এই 3টে জায়গাতে 3টে ইউনিভার্সিটি এস্টাবলিশ করা হবে, এটা বলা কিসে বলা হয়েছিল? উডস ডিসপ্যাচে। আর মানে অ্যাকর্ডিং টু দ্য উডস ডিসপ্যাচ 1857, 24th of January, Calcutta the foundation stone of Calcutta University had been laid down. ঠিক আছে? এই ঘটনার সাথে আমি সিপাহী বিদ্রোহকে মনে রাখি, যে 1857 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি হয়েছিল, আর 1857 সালে হয়েছিল, সিপাহী বিদ্রোহ হয়েছিল। এটাকে আমি যে কানেক্ট করলাম, এটা আমি বুঝে মুখস্থ করেছি, মানে আমাকে মনে রাখার দরকার নেই, আমি এটাকে বুঝলাম, ব্যাপারটা দিয়ে মেমোরাইজেশন হয়ে গেছে। তো এটা হলো আন্ডারস্ট্যান্ডিং লেভেল। বুঝতে পারছেন ঘটনাটা? সেম ওয়েতে যদি আমি বলি যে ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল, কারো জানা আছে এখানে? 1942 সালের কোন ডেটে করা হয়েছিল জানা আছে আপনার? ভুলে গেছি। ডেটা ভুলে গেছেন আপনি। হ্যাঁ, কিন্তু আমি দেখুন কিভাবে আমি ওকে রিলেট করেছি, যে 1942 সালের 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, আর 9ই আগস্ট সকালবেলায় গান্ধীজিকে গ্রেফতার করে জেলে ভরা হয়েছিল। আমি মনে রেখেছি। এবং 9ই আগস্ট কিসের সাথে রিলেট করেছি না, তো নাগাসাকিতে বম ফেলা হয়েছিল, নিউক্লিয়ার বম। নাগাসাকির মানে বম ফেলা আর গান্ধীজির গ্রেফতার হওয়া ভারত ছাড়ো আন্দোলনে রিলেট করেছি। তো এটা হলো আন্ডারস্ট্যান্ডিং লেভেল। বুঝতে পেরেছেন? আচ্ছা। আর শুধুমাত্র যদি আমি বলি যে হিরোশিমা এবং নাগাসাকিতে বম ফেলা হয়েছিল 1945 সালে 6ই আগস্ট এবং 9ই আগস্ট, এইভাবে যদি বলি তাহলে সেটা হলো মেমোরি লেভেল। আচ্ছা, বুঝতে পেরেছেন শ্রীময়ী চক্রবর্তী? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আর কারো কিছু প্রবলেম থাকলে বলুন, না হলে আমি খতম করব।
বলুন, কেউ কিছু বলতে চাইছেন? না হলে আমি শেষ স্যার। করবো। ইয়েস, পারমিতা শীল, সবিতা পাল। না না, আগে স্যার বলছি, উনি বলেনি পরে। বলুন। স্যার সবিতা পাল বলছি বলুন। সিমুলেটিং টিচিং যেটা, ওটাই তো স্যার মানে সিমুলেটিং বলিনি, সিমুলেশন। সিমুলেশন টিচিং। স্যার হ্যাঁ। ওটার কি আরেকটা নাম ট্র্যাডিশনাল ক্লাসরুম টিচিং? ট্র্যাডিশনাল ক্লাসরুম টিচিং বলা যেতে পারে, কিন্তু জেনারেলি হয় না, কিন্তু যদি আপনারা অপশনে পান আর ওর থেকে ভালো সুইটেবল অপশন না পান তাহলে ট্র্যাডিশনাল করে নেবেন। আচ্ছা ঠিক আছে, বাট মানে না বলাটাই ভালো, তবে বললে কোনো দোষ নাই। আচ্ছা বুঝলাম স্যার, ঠিক আছে। কারণ এইভাবে বলা যেতে পারে যে সিমুলেশনেও সবগুলো স্কিলস একসাথে ইউজ করা হয়, আর ট্র্যাডিশনাল ক্লাসরুমেও একসাথে সবগুলো স্কিলস ইউজ করা হয়। যখন যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারি। স্যার। ইয়েস, ওভার টু পায়েল। হ্যাঁ স্যার, বলছি যে ট্রেডিশনাল যে টিচিং ওখানে তো স্টুডেন্ট থাকে, আর কিন্তু সিমুলেশনে তো মানে ক্লাসমেটরাই থাকে। হ্যাঁ, ওই জন্যই আমি বললাম যে সিমুলেশনকে ট্র্যাডিশনাল বলাটা না ভালো, বলা নাই না বলাই ভালো। তবে মানে কোন জায়গাতে যদি এর থেকে ভালো সুইটেবল অপশন না পাওয়া যায় তাহলে বলে দিবেন। কারণ হচ্ছে সিমুলেশন টিচিং এ মানে নিজের ক্লাসমেটরা স্টুডেন্ট হয়, কিন্তু ট্র্যাডিশনাল স্টুডেন্ট হয়। মিল হচ্ছে একটাই, সিমুলেশনেও অনেকটা ইয়ে করা হয়, মানে স্কিলস ইউজ করা হয়, আর এতেও ইউজ করা হয়। মানে ডিউরেশনটাও সেম, আর নাম্বার অফ স্টুডেন্টসটাও সেম। ওই জন্যই মানে ট্র্যাডিশনাল বলতে পারেন যদি এর থেকে ভালো সুইটেবল অপশন না পান। ঠিক আছে, ইয়েস, ওভার টু পারমিতা শীল। স্যার এটা আগের দিনের পড়ার কিছু প্রশ্ন একটা স্যার, একটু অসুবিধা হচ্ছে, এটা জিজ্ঞাসা করেছি। স্যার আপনি যে আগের দিন বলেছিলেন না যে ডায়নামিক টিচিংটা, ঠিক আছে, এবার ডায়নামিক টিচিং যেখানে স্যার টিচার এবং স্টুডেন্ট দুজনেরই মানে সমান থাকবে গুরুত্ব, তাই তো? না, ডায়নামিক বলতে প্যারাসুট মানে বুঝতে পেরেছেন? আপনারা চুলে গার্ডার ইউজ করেন, গার্ডার রবার্ট ইউজ করেন না? কারো চুল বেশি তো মানে ওই গার্ডার না কি বলেন আপনারা? হ্যাঁ স্যার বলুন না। আমি একটু ইনফর্মাল হয়ে গেলাম, ওই জন্য বলে দিচ্ছি। হ্যাঁ, তো ওটা যখন চুলে দিবেন তো কারো চুল বেশি তো কি হবে, গার্ডারটা মানে বড় হয়ে গেল, কারো চুল ছোট তো গার্ডারটা ছোট হয়ে গেল। তো ওই রকমই মানে নিডস যেমন যতটা হওয়া দরকার ততটা হয়ে গেল। বুঝতে পেরেছেন? স্যার ডাইনামিক মানে তো গতিশীল স্যার। আমি ডায়নামিক মানে গতিশীল নয় অনুপম বাউরি, ডায়নামিক মানে হচ্ছে চেঞ্জেবল মানে পরিবর্তনশীল, যেটা সবসময় অ্যাকর্ডিং টু দ্য নিডস, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, মানে নিজেকে চেঞ্জ করে নেয়, নিজেকে পরিবর্তন করে নেয়, নিজেকে আপডেট করে নেয়। ঠিক আছে, এবার মানে ডায়নামিক মানে গতিশীল যেটা বললেন ওটা হচ্ছে অন্য ক্ষেত্রে। কিভাবে মানে অন্যভাবে, যে গতিশীল বলতে মানুষকে এবং টিচিং লেভেলকে এবং লার্নিং লেভেলকে সবসময় গতিশীল থাকতে হয় এবং পরিবর্তনশীল থাকতে হয়। সব রকম স্টুডেন্ট সব রকম ভাবে বুঝবে এটা জানি না আমরা, তাই আমাদেরকেও আপডেটেড থাকতে হয়, আমাদেরকেও বিভিন্ন রকমের সিচুয়েশন ফেস করতে হয় এবং বিভিন্ন ভাবে পড়াতে হয়। তার জন্য আমাদেরকে ফ্লেক্সিবল হতে হয় অনেক সময়। এমন নয় যে আমি আজকে পড়াতে গেলাম যে আমি শুধুমাত্র লেকচার মেথডে পড়াবো আর ওটাতেই পড়িয়ে গেলাম, এটা হতে পারে না। কারণ অনুপম বাউরি অন্য কিছু কোশ্চেন করে দিল বা অন্যভাবে জিজ্ঞেস করে নিল, তাহলে আমাকে অবশ্যই আমার টিচিং লেভেলটা চেঞ্জ করতে হবে, বা মেথডসটা চেঞ্জ করতে হবে, বা স্কিলসটা চেঞ্জ করতে হবে। বুঝতে পেরেছেন অনুপমা বাউরি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, পারমিতা শীল বলুন, ওভার টু ইউ। হ্যাঁ স্যার, এবার আমার প্রশ্নটা হচ্ছে যে আমার ডায়নামিক টিচিং এনভায়রনমেন্ট যেটা রয়েছে সেখানে স্যার টিচার এবং স্টুডেন্ট, ঠিক আছে, তাদের রোলটা কিরকম হবে আমি সেটা জিজ্ঞাসা করতে চাচ্ছি, মানে অ্যাজ এ ভ্যারিয়েবল। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য নিডস এন্ড নেসেসিটিস অফ দ্য ক্লাসরুম। ওকে, হ্যাঁ স্যার। মানে স্টুডেন্টরা যেমন চাইবে তেমন ভাবে টিচার পড়াবেন। আচ্ছা, কিন্তু স্যার হ্যাঁ আরেকবার বলুন স্যার, কথাটা আপনি আরেকবার বলুন। মানে এটাই বললাম যে অ্যাকর্ডিং টু দ্য নিডস এন্ড নেসেসিটিস অফ দ্য স্টুডেন্টস টিচার উইল টিচ, দিস ইজ কল্ড ডায়নামিক, মানে পরিবর্তনশীল।
পারমিতা শীলের একটা দরকার হতে পারে, সবিতা পালের আর একটা দরকার হতে পারে। মানে এটার ক্ষেত্রে স্যার বলতে পারি যে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে স্টুডেন্ট এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে আর আচ্ছা টিচার ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, আপনি ভ্যারিয়েবলে পৌঁছে গেছেন। তো ভ্যারিয়েবল একটা কোয়েশ্চেন দেখলাম স্যার। আপনার মানে এটা হচ্ছে রিসার্চের কোশ্চেন। না স্যার, রিসার্চের না স্যার, এটা টিচিং এই আছে। আমি বলি তাহলে কোয়েশ্চেনটা পুরো স্যার। আমি আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি, হ্যাঁ, মানে কোশ্চেন আমার দেখা আছে এগুলো, কিন্তু মানে রিসার্চ অ্যাপটিটিউড যখন পড়াবো তখন ভ্যারিয়েবল পড়াবো, ওই ভ্যারিয়েবল এই কোশ্চেনটা পাবেন আপনি, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট এগুলো পাবেন। যাই হোক, আমি আপনাকে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি বলে দিই, হ্যাঁ, যে মানে টিচার পরিবর্তন হয় আর স্টুডেন্ট কিন্তু পরিবর্তন হয় না। স্টুডেন্ট যেটা নিডস এন্ড নেসেসিটিস ওটা কিন্তু থেকে যায়। তো যে চেঞ্জ হবে না মানে সে হবে ডিপেন্ডেন্ট, আর যে চেঞ্জ হবে সে হবে ইন্ডিপেন্ডেন্ট, বাস। আচ্ছা, তাহলে এখানে কোয়েশ্চেনটা একটু শুনুন স্যার, আমি বলছি একটুখানি। বলছে যে ইন কনটেক্সট অফ ডাইনামিক টিচিং এনভায়রনমেন্ট হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? Option A, teacher is dependent variable and student is an independent variable. Option B, teacher is an independent variable and student is a dependent variable. Option C, both teacher and student are intervening variable. Option D. কি হবে স্যার? বলুন বলুন, আমি শুনছি। স্যার আমি যেটা করেছি সেটা হয়নি, বইতে আপনার আওয়াজ আসছে না। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার পাচ্ছি, বলুন। স্যার আমি যেটা অ্যান্সার করেছি সেটা দেখলাম হয়নি, বইতে অন্য অ্যান্সার আছে। বইতে আপনার অ্যান্সার থাকবে এটা যে টিচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর স্টুডেন্ট হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটাই তো? হ্যাঁ স্যার, এবার আমাকে আপনি বুঝিয়ে দিন। হ্যাঁ, এটা বুঝাতে গেলে মানে আমি তো বুঝিয়ে দেবো, ঠিক আছে, বাট আপনাকে মানে দেখুন ব্যাপারটা হচ্ছে যে যার মানে বাকিদের শুনুন, আমি অ্যাকচুয়ালি এটা রিসার্চ মেথোডোলজির কোশ্চেন, তো আমি তো টিচিং অ্যাপটিটিউড পড়াচ্ছি। যদি কারো মানে এটা মনে হয় টিচিং অ্যাপটিটিউডের কোয়েশ্চেনই আছে এটা, থাকুক, ওটা কোনো ব্যাপার নাই, মানে আমার রিসার্চে তো পড়া আছে। যদি কারো মনে হয় যে আপনি গুলিয়ে যাবেন টিচিং অ্যাপটিটিউডের মধ্যে, তাহলে তারা লেফট করে দিন, মানে এটা কোশ্চেনে আনসার করে আমিও শেষ করে দেবো। যা যদি ইচ্ছে করেন তাহলে শুনতে পারেন, অসুবিধা নাই। এবার ঘটনা হচ্ছে যে দেখুন, যে যার ইফেক্ট কার্যকারণ সম্পর্ক আপনারা পড়েছেন, তো কার্যটা হলো ইন্ডিপেন্ডেন্ট আর কারণটা হলো ইন্ডিপেন্ডেন্ট আর কার্যটা হলো ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো আমি আপনাদেরকে যেমন পড়াবো তেমন ভাবে আপনারা বুঝবেন, মানে আপনাদের আপনারা হলেন রেজাল্ট, তো আপনারা হলেন আমার উপরে ডিপেন্ডেন্ট, মানে আমি যেমন ভাবে পড়াবো তেমন ভাবে হবে। এবার আমি কিন্তু আমার নিজের মতো করে চেঞ্জ করতে পারি, বুঝতে পেরেছেন? আমি নিজেকে নিজের মতো করে চেঞ্জ করতে পারবো, তাই আমি চেঞ্জেবল, তো আমি হলাম ইন্ডিপেন্ডেন্ট। এবার আমার যে কাজ বা আমার যে স্টাইল, সেই স্টাইল গুলো আপনাদের মধ্যে দিব, মানে আমি কারণ আপনাদের চেঞ্জের। আপনারা চেঞ্জ কেন হচ্ছেন, মানে আপনাদের যে কার্য, আপনারা যে কার্য করবেন, আপনারা যে ফলাফল করবেন, সেই ফলাফলের কারণটা হচ্ছে আমি, ঠিক আছে? তো আমি হলাম ইন্ডিপেন্ডেন্ট, আপনি হলেন ডিপেন্ডেন্ট। হ্যাঁ স্যার, সেটা বুঝতে পেরেছি, কিন্তু স্যার এটার ক্ষেত্রে ডায়নামিকটা কোন ক্ষেত্রে এফেক্ট করছে সেটা বলুন। ডাইনামিক বলতে টিচিং লার্নিং প্রসেস হচ্ছে ডাইনামিক, এই সেন্সে সিম্পল সেন্সে এটা ডাইনামিক কথাটা ইউজ করা হয়েছে আপনাদেরকে কনফিউজ করার জন্য, বাস, ঠিক আছে? আর ইন্টারভেনিং ভ্যারিয়েবলটা আলাদা জিনিস। ইন্টারভেনিং ভ্যারিয়েবলটা হচ্ছে যে মানে আপনাদেরকে বুঝিয়েছিলাম রিসার্চ পড়াতে গিয়ে, আপনারা ভুলে গেছেন যে ইন্টারভেনিং ভ্যারিয়েবলটা হচ্ছে যে আমি করছি যে ক্লাস 10 এর স্টুডেন্টসরা কেমন ধরনের জানে, কম্পিউটার জানে, বা কেমন ওদের ফ্যামিলি ম্যানেজমেন্টটা কেমন পারে। ক্লাস 10 এর একটা স্টুডেন্ট ফ্যামিলি ম্যানেজমেন্ট কেমন পারে, ঠিক আছে? এবার ক্লাস 10 এর স্টুডেন্ট কত বড় হবে? 16 বছর বয়স হবে। এবার 16 বছর বয়সে মানে
ক্লাস 10-এ একটা 20 বছরের স্টুডেন্টও পড়াশোনা করতে পারে, কিন্তু ফেল করে করে হতে পারে, বা একটা স্টুডেন্ট 14 বছরের হতে পারে বা 15 বছরের হতে পারে। এবার ওই 20 বছরের স্টুডেন্টটা আর ওই 15 বছরের স্টুডেন্টটা কি সমান এক্সপিরিয়েন্স হবে ফ্যামিলি ম্যানেজমেন্টের ক্ষেত্রে? না স্যার। হবে না। তো তার মানে কি ওর যে এজ, ওর এজের জন্য কিন্তু ওই 20 বছরের মানে ছেলেটা ফ্যামিলি ম্যানেজমেন্ট ভালো করবে, অথচ ও ক্লাস 10-এ পড়ে। কিন্তু আমরা ওর এজটাকে কনসিডার করিনি, আমরা কি কনসিডার করেছি? ক্লাসটাকে কনসিডার করেছি, দিয়ে ওকে নিয়ে নিয়েছি। তার মানে কি ওর এজটা আমাদের স্টাডিকে ইন্টারভেন করছে, মানে ইন্টারাপ্ট করছে, আমাদের স্টাডিটিকে ইফেক্ট করছে। তো এটাকে বলা হয় ইন্টারভেনিং ভ্যারিয়েবল। এটা আপনাদেরকে যখন আমি ভ্যারিয়েবল পড়াবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্যার। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। আর কিছু? তাহলে শেষ করা যেতে পারে, খতম করতে পারি আমি। খতম করার আগে সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।